আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার লাইভে। ল্যান্ডসেট ল্যান্ডসেটকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার টপিকস দ্যাট ইজ ম্যানেজমেন্ট অফ কমন ডিজিজ ইন উপজেলা হেলথ কমপ্লেক্স উইদিন লিমিটেশন। আমরা জানি উপজেলা পর্যায়ে আমরা যারা কাজ করে এসেছি অনেক লিমিটেশন আছে। তার মধ্যেই কিভাবে আমার জুনিয়ররা, আমার যারা যারা ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট আছে, যারা কিছুদিন পরে ডাক্তার হবে, যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, কিছুদিন পরে সরকারি চাকরিতে জয়েন করে যারা উপজেলা পর্যায়ে যাবেন, এবং যারা এখনও যারা বিভিন্ন উপজেলায় নবীন চিকিৎসক যারা পোস্টেড আছেন 39 বিসিএসে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই আলোচনা শুনলে আপনারা কিছুটা উপকৃত হবেন বলে আশা করি। লাইভ এক্সপিরিয়েন্স থেকেই বলবো। আসলে দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে আমাদের পারফরমেন্স যত ভালো হবে, আমাদের জীবনে স্ট্রেস তত কম হবে, আমাদের প্রশংসা বা আমাদের হাততালি পাওয়ার সম্ভাবনা ততই প্রাপ্য। নিজের সেফটির জন্য অন্তত প্রপার ম্যানেজমেন্ট উপজেলা পর্যায়ে জানাটা আমাদের জন্য জরুরি। দেখুন, আজকে যে টপিকটা যদি খেয়াল করেন, যে ম্যানেজমেন্ট অফ কমন ডিজিজ, ম্যানেজমেন্ট নট ট্রিটমেন্ট। এখানে কিন্তু ট্রিটমেন্ট বলা হয় না। ট্রিটমেন্ট আপনারা সবাই জানেন, আমরা অনেকেই এমবিবিএস লেভেলে সবাই পড়াশোনা করে আসছি কম বেশি। ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্টের মধ্যে বেসিক একটা পার্থক্য রয়েছে। ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আপনি শুধুমাত্র রোগের চিকিৎসা নয়, রোগের স্পেসিফিক রোগ ডায়াগনোসিস করে স্পেসিফিক কিছু চিকিৎসা রয়েছে, এছাড়াও কিছু ম্যানেজমেন্ট করতে হয়। আমরা মেডিকেল কলেজে বলি ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, বাট আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন বসে আছেন ইমার্জেন্সি রুমে, তখন আপনাকে পেশেন্ট ম্যানেজমেন্ট করতে হবে, পেশেন্টের ট্রিটমেন্ট করতে হবে, পেশেন্ট পার্টি দ্যাট ইজ রোগীর লোক, তারও ম্যানেজমেন্ট করতে হবে। শুধু তাই নয়, এবং শেষে আপনাকে রোগীর যে রোগীর সেই রোগীর ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ রোগীর ম্যানেজমেন্ট বলতে কিন্তু তিনটা পার্ট: রোগের চিকিৎসা, রোগীর ম্যানেজমেন্ট এবং রোগীর লোকের ম্যানেজমেন্ট। পেশেন্ট পার্টির কথাও আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, আমি যারা 5th ইয়ার আছে, যদি কেউ দেখে আমাকে, তাদের ক্ষেত্রে বলবো, আপনারা এমবিবিএস ফাইনাল এক্সামে বা বিসিএস ভাইভাতে এই উপজেলা হেলথ কমপ্লেক্স নিয়েই আপনাদের 2-4টা প্রশ্ন আপনাকে ফেস করতেই হবে। আমরা যারা ওই স্টেজ পার করে আসছি সবাই, যে স্ট্রাকচার অফ উপজেলা হেলথ কমপ্লেক্স আমরা যারা চাকরি করি সবাই জানি, কিন্তু যারা নতুন একবারে ভেরি বিগিনার ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, যারা এমবিবিএস ফাইনাল ইয়ারে আসেন, তাদের জন্য এই জানাটা খুবই দরকার। যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স, আমরা জানি 489টা উপজেলা হেলথ কমপ্লেক্স রয়েছে, এবং প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সের স্ট্রাকচার সেম। অর্থাৎ গভর্নমেন্ট একটা প্ল্যান ওয়েতে এই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো বানানো হয়েছে। সেখানে ইমার্জেন্সি সার্ভিস রয়েছে, সেখানে আউটডোর সার্ভিস রয়েছে, সেখানে ইনডোর সার্ভিস রয়েছে। দ্যাট ইজ বেশিরভাগ উপজেলা হেলথ কমপ্লেক্সই 31 বেড ছিল আগে, এখন 50 বেডে করা হয়েছে। এবং সেখানে আউটডোর সার্ভিস দেওয়া হয়, সেখানে ইপিআই কার্যক্রম চলে। একই সাথে প্রিভেন্টিভ যে ট্রিটমেন্ট রয়েছে, যেমন বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল রয়েছেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা, ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া স্বাস্থ্যকর্মীদের, বিভিন্ন নানাবিধ কার্যক্রম। এই কারণেই কিন্তু এই যে স্ট্রাকচারটার নাম হয়েছে উপজেলা হেলথ কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হয়েছে যে অনেকগুলা কার্যক্রমের সমন্বয় এখানে। নন কমিউনিকেবল এনসিডি কর্নার রয়েছে, আপনারা জানেন নন কমিউনিকেবল ডিজিজ যে কর্নার থাকে সেখানে। তারপরে আইএমসিআই কর্নার রয়েছে, পেডিয়াট্রিক্স শিশু বিভাগ, শিশু রোগী দেখার জন্য ব্যবস্থা রয়েছে, মায়েদের জন্য আলাদা গাইনোকোলজিস্ট পোস্টিং থাকে ওখানে। সার্বক্ষণিক নর্মাল ডেলিভারি কোনো কোনো উপজেলায় সিজারিয়ান সেকশন পর্যন্ত হয়, আপনারা জানেন। আমি এই সামগ্রিক বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি শুরুতেই একটা এক্সাম্পল দিই। একটা পেশেন্ট আপনার ইমার্জেন্সিতে, আমি মেনলি ইমার্জেন্সিটাকে ফোকাস করব, কিছু জিনিস আপনাকে কমন কিছু জিনিস বলবো, আপনারা একটু নোট করতে পারেন, আপনাদের কাজে লাগবে ইন প্র্যাকটিস। একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসছে, আপনি এখন করোনার সিজন বাদ দিই, নর্মালি একটা পেশেন্ট শ্বাসকষ্ট, রোগীও জানে যে আমার, লোকও জানে অক্সিজেন লাগবে,
আমিও জানি অক্সিজেন দিতে হবে, কিন্তু আমার ইমার্জেন্সিতে অক্সিজেন নাই, সিলিন্ডার নাই। প্রথমেই রোগীর সাথে কনফ্লিক্ট হইলো, রোগীর লোকের সাথে কনফ্লিক্ট হইলো, অক্সিজেন কই? ও কিন্তু বুঝতেছে যে অক্সিজেন লাগবে, আমার অক্সিজেন সিলিন্ডার নাই, যেটা আগে ছিল না। এখন করোনা আসার পরে বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি খেয়াল, সেখানে অক্সিজেন সিলিন্ডার প্রোভাইড। এখন দেখেন, আপনি একটা পেশেন্টের তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, আপনি একটু অক্সিজেন লাগায়, একটা অক্সিজেন মাস্ক আপনি লাগাইতে পারতেছেন না, অক্সিজেন উপজেলা হেলথ কমপ্লেক্সে নাই। পেশেন্ট পার্টির সাথে কিন্তু আপনার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হয়ে গেল, পেশেন্ট পার্টি খেপে গেল, অক্সিজেন দিতে পারতেছে না কি, হোয়াট এভার দ্য আন্ডারলাইং কজ, শ্বাসকষ্টের যে কারণই হোক না কেন, আপনাকে একটা মাস্ক, একটা সিলিন্ডার, অক্সিজেনটা লাগাবেন। আপনি রোগীর কাছে গেলেন, রোগী কিন্তু অর্ধেক ম্যানেজ হয়ে কারণে হোয়াট এভার দ্য আন্ডারলাইং নট ম্যাটার, আপনি অক্সিজেন দিচ্ছেন, রোগীর কাছে গেছেন, পালস দেখছেন, লাংসে স্টেটো দিয়ে কনসালটেশন করেছেন, রোগী অর্ধেক ম্যানেজ হয়ে গেছে। ম্যানেজমেন্ট মানে যে শুধুমাত্র চিকিৎসা দেওয়া তা না, ম্যানেজমেন্ট আপনাকে সামগ্রিক ম্যানেজমেন্ট করতে হবে, রোগীর লোক এবং রোগের চিকিৎসা করতে হবে। এখন যারা নবীন, যারা পোস্টেড হবেন উপজেলা হেলথ কমপ্লেক্সে, তাদের উপজেলার বাইরেও যারা এই উপজেলার সাথে যারা জড়িত, যারা মধ্যস্বত্বাভোগী বা যারা এই উপজেলার সাথে সম্পৃক্ত, আপনি একটা গভর্নমেন্ট অফিসার, তার সাথে আদার অফিসিয়ালদের সাথে কানেকশন রাখবেন। প্রথমেই উপজেলায় গিয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তার তো নাম্বার, একটা মোবাইল ফোন আপনারা ওখানে পাবেন, যেখানে ইমার্জেন্সিতে থাকে, সবসময় ইমার্জেন্সি যে মেডিকেল অফিসার থাকে তার কাছে থাকে মোবাইলটা, তার রুমে থাকে। ওই মোবাইলে দেখবেন যে মোটামুটি অলমোস্ট আপনার যে প্রয়োজনীয় যাদের নাম্বার, ওসি নাম্বার, অনেক সময় আপনার ইওনো নাম্বার, ডিসি নাম্বার, ইউসিপিও স্যারের নাম্বার তো অবশ্যই সবার কাছে থাকবে। দেন আপনি সমস্ত অফিসিয়াল, হাই অফিসিয়াল যারা আছে আপনার গভর্নমেন্ট সেক্টরে, তাদের নাম্বার আপনি রাখবেন। এখানে আমি বারবার একটা কথা বললাম যে আপনি থানার সাথে আপনার যোগাযোগটা থাকবে, খুবই দরকার হবে আপনার ওসি, এসআই, সাব ইন্সপেক্টর, এদের নাম্বার আপনার ইমার্জেন্সি মোবাইলে থাকবে, আপনার মোবাইলেও দরকার হলে রাখবেন। কারণ ইমার্জেন্সি, আপনার একটা জরুরি কন্ডিশন, ইমার্জেন্সিতে বসে আছেন, হয়তো আপনি ফোনটা ফেলে আসছেন রুমে, আপনি আনতে মনে নেই, ওই সময় একটা ইমার্জেন্সি রোগী খারাপ হইলো বা কোনো একটা ঘটনা ঘটলো, আপনাকে তো নিজের মোবাইল থেকে তখন ফোন করতে হবে। বা স্যাকমোদের কাছেও যাতে থাকে, আপনার যারা সহকর্মীদের কাছেও অনেক সময় যদি ওরকম কিছু নাম্বার একটা দৃশ্যমান স্থানে আপনি লাগিয়ে রাখতে পারেন, ইমার্জেন্সি নাম্বার, ইওনো নাম্বার, ওসির নাম্বার, এসপি যদি পরিচিত থাকে, ওই সার্কেল এসপি যেটা আপনার সহকর্মী হবে, ইজ ভেরি বেটার, মানে অনেকেই খবর নেবেন যে নিজের কলিগ, নিজে বিসিএস ক্যাডার হয়ে গেছেন, সেখানে আপনার সেম র্যাঙ্কের এএসপি কে পোস্টেড আছে, তার সাথে যোগাযোগ রাখেন, তার সাথে দেখবেন অটোমেটিক আপনার সেম বিসিএস হলে ফ্রেন্ডশিপ গড়ে যাবে, এগুলো খুব কাজে দেয়। দেন আপনি দেখেন যে ওই উপজেলা হেলথ কমপ্লেক্সের একজন সভাপতি আছে, সে ওই এলাকার এমপি সাহেব হয়তো বা কোনো একজনকে, কোনো লোকাল লিডারকে সভাপতি হিসাবে দিয়েছে ওই হাসপাতাল দেখাশোনা করার জন্য, সেই সভাপতি সাহেবের নাম্বার আপনি জোগাড় করেন। দরকার হলে উপজেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক বা সভাপতি, তার নাম্বার জোগাড় করেন, দেখবেন জোগাড় না, এটা আপনি চাইলেই যে কোনো কাছে পেয়ে যাবেন। কথা বলেন, কোনো ফাংশনে গেলে দেখা হলে মানে পরিচিত হন, ইওনো স্যারের সাথে একবার গিয়ে দেখা করে আসেন, চা খেয়ে আসেন, কথা বলে আসেন, দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ। কারণ আপনাকে তো শুধু আপনি ডাক্তার হিসাবে ওখানে যান নাই, আপনি একজন অফিসার হিসাবে গেছেন, আপনাকে চিকিৎসা করা ছাড়াও অনেক জিনিস আপনাকে মেনটেন করতে হবে। একটা জিনিস জেনে রাখবেন, উপজেলা পর্যায়ে আপনার যারা অফিসার আছে, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আপনার তো হাই অফিসিয়াল, আপনার অফিস প্রধান, এছাড়াও বাইরে আপনার অনেকের সাথে ডিল করতে হবে, ইউনো, ওসি, দিস ভেরি ভাইটাল পার্ট, এসি ল্যান্ড আপনার সহকর্মী হতে পারে অথবা আপনার এক ব্যাচ বা দুই ব্যাচ সিনিয়র হতে পারে, এদের সাথে কানেকশনটা থাকলে ভালো। অনেক সময় যারা উপজেলায় থাকেন তারা এদের সাথে বিকালবেলা হইলে বা অবসর সময় কাটাতে পারেন, তারাও মানে কমফোর্টেবল ফিল করে, তারা সেম র্যাঙ্কের অফিসার পেলে তারাও কিছুটা সময়, তারা তো ম্যাক্সিমামই অ্যাডমিন ক্যাডার বা পুলিশ বা যারা আছে এসপি সবাই কিন্তু উপজেলা লেভেলে থাকে, এবং তাদের সাথে যদি আপনি একটা সম্পর্ক রাখেন, তারাও দেখবেন আপনার সাথে একটা কলিগ ফিলিং, মানে ফ্রেন্ডলি ফিলিং হয়েছে, এবং যে কোনো বিপদ আপদে আপনি, কারণ তাদেরও আপনাকে দরকার, আপনারও তাকে দরকার, একে অপরের পরিপূরক, কেউ নিজেকে সুপ্রিয়রিটি ভাবার কোনো কারণ নাই, সবাইকে। যাই হোক,
আমি এই বিষয়টা বললাম। সুতরাং আপনি এই যোগাযোগ কানেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। দেন আমি এখন আসেন যে আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে কমনলি যে রোগীগুলো পাওয়া যায় সেই কিছু সিলেক্টেড কিছু টপিকস নিয়ে কথা বলবো, কারণ আসলে অনেক সব বিষয় নিয়ে তো আলোচনা করা পসিবল হবে না। আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম টাইম ডিউরেশন 1 আওয়ারের মতো আলোচনা করব। আমাকে যারা দেখছেন, এমনি তৌফিকুর রহমান আমার ছোট ভাই, ঠিক আছে। তৌফিক, শিবচরে তো মারামারির অবস্থা খুব খারাপ, তুমি শিবচরে পোস্টিং, মাদারীপুর আমি জানি এখন বন্যা আক্রান্ত। যাই হোক, প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট। আপনারা জানেন যে উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনি সদর হাসপাতাল বলেন, উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন, 50% পেশেন্ট হয়েছে আপনার ফিজিক্যাল অ্যাসল্টের। এই বিষয়ে আমি যে জিনিসটা বলবো, আপনি একটু, যেহেতু উপজেলায় পোস্টেড হওয়ার আগে বা উপজেলায় পোস্টেড হয়ে গেলে আপনাকে ফরেন্সিক মেডিসিনের কিছু বিষয় সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, যে ইনজুরি কাকে বলে, কত প্রকার, কোনটা কী ধরনের ইনজুরি, কোনটা ইনসাইজ টুন, ইনসাইজ লুকিং উন্ড, ল্যাসারেটেড উন্ড, অ্যাব্রাশন কোনটা, এই বিষয়ে আমরা সবাই জানি। কিন্তু আরেকটু ঝালাই করলেন কিভাবে আপনি নোটটা লিখবেন। আপনারা জানেন যে ইমার্জেন্সিতে একটা মেডিকেল লিগাল খাতা রয়েছে, সেখানে আমাদের নোট লিখতে হয়, ইনজুরি নোট। ওখানে লিখতে হয় যেমন এইভাবে, যে হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট 2 আওয়ার বা 1 আওয়ার ব্যাক, ওই টাইম স্যাকমো আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি সব লিখে দেবেন, নাম পরিচয়, কখন হয়েছে ঘটনা। আপনি লিখবেন যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, ল্যাসারেটেড উন্ড অথবা আপনার ইনসাইজ লুকিং উন্ড বা ইনসাইজ টুন্ড এত সেন্টিমিটার সাইজ, এত বা লিখতে পারেন, মার্জিন লিখতে পারেন, অথবা আপনি ডেপথ কত, এটা আপনি লিখলেন। দেন আপনি কোনো ব্ল্যান্ড ইঞ্জুরি আছে কিনা সেগুলো সুন্দর করে নোটটা লিখে আপনি সিগনেচার করতে হবে আপনাকে ওখানে। সবচেয়ে ভালো হয় কি, একটা সিল রেখে সিল মেরে ওখানে সিগনেচার করলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আপনি এখন আপনাকে একটু কিছু মানে মেডিকেল লিগাল কিছু ব্যাপার আপনাকে জানতে হবে। যেমন আপনি গ্রিভিয়াস হার্টের যে 7-8টা পয়েন্ট আছে ফরেন্সিক মেডিসিনে, সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনাকে যদি গ্রিভিয়াস হার্টের সার্টিফিকেট 100 জনের মধ্যে আসলে উপজেলা লেভেলে 100টা রোগী ফিজিক্যাল অ্যাসল্টে আসে, তার মধ্যে হাতে গোনা 2-4টা হয়তো বা গ্রিভিয়াস হার্টের মানে পর্যায়ে পড়ে। সুতরাং তারপরেও আপনাকে কিন্তু গ্রিভিয়াস হার্ট না সেটা কিন্তু আপনাকে এক্সক্লুড করতে হবে। সুতরাং গ্রিভিয়াস হার্টের যে 8টা পয়েন্ট ফরেন্সিক মেডিসিনে, সেই 8টা পয়েন্ট আপনারা আরেকবার ঝালাই করে নেবেন। দরকার হলে আপনি ইমার্জেন্সি রুমে করে রাখবেন, ওইটা মানে প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যায়। গ্রিভিয়াস হার্টের 8টা পয়েন্ট আপনি রাখবেন। দেন রেপ কেস খুবই ডেঞ্জার, খুবই মানে আপনি প্রথমেই, আমি যখন সদর হাসপাতালে আমি কিছুদিন কাজ করেছিলাম উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে মাদারীপুর সদর হাসপাতালে, ওখানে মানে প্রথম যে রেপ কেস যখন আমার সামনে আসলো, আমি পাজলড হয়ে গেছি যে আমি কী করবো আসলে। এখন তো আপনারা জানেন হাইকোর্ট থেকে রায় দিচ্ছে যে একটা ফিমেল ডক্টর রেপ ভিকটিমকে এক্সামিনেশন করবে, কিন্তু আমার সময় আমার ওই রায়ের আগে রেপ ভিকটিম আসছে। তো এখন আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। তো সদর হাসপাতালে আমার পোস্টিং, হঠাৎ করে দেখলাম যে একদম এক মহিলা আসছে সাথে পুলিশ নিয়ে বা নিয়ে, যে রেপ ভিকটিম। তো এখন কি করব, তো আমি পরে ওখানে বুদ্ধি করে, আমি ওই সময় গাইনোকোলজিস্ট নাই, তো পরে আমি তো তখন জানিও না যে গাইনোকোলজিস্টের কাছে রেফার করতে হয়, দেখেন ব্যাপারটা। পরে আমি সিনিয়র স্টাফ নার্সকে ডাকলাম, নার্সকে ডাকে একটা আলাদা রুম আছে আপনারা জানেন, ওই রুমে গিয়ে নার্স এক্সামিনেশন করে আমাকে বললো, এবং আমি নোট খাতায় ওইটাই লিখলাম যে এক্সামিনেশন ডান বাই সিনিয়র স্টাফ নার্স। কিন্তু এটা আসলে তার তো, সে তো রাইট না তা করার। পরবর্তীতে দেখলাম যে আমার যে যারা একজন কলিগ আছে ওনার সাথে কথা বললাম, আরএমওর সাথে, উনি বললো যে না, তুমি এটা গাইনোকোলজিস্টের কাছে রেফার করো, গাইনোকোলজিস্ট দেখে পরবর্তীতে উনি নোটটা লিখবে। সুতরাং এই বিষয়টা কিন্তু আপনার জানা দরকার। এখন কিন্তু রেপ কেস আসলে আপনি সরাসরি গাইনোকোলজিস্টের কাছে রেফার করে দিবেন, উনি ভালো মতো এক্সামিনেশন করে উনি এক্সামিনেশন ফাইন্ডিং লিখবেন। যাই হোক, এই বিষয়গুলো আসলে আমরা যারা চাকরি করি তাদের কাছে খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য বিষয়গুলো খুবই জরুরি, অনেক সময় পাজলড হয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে মারামারির কেসগুলোতে সম্পর্কে আরেকটু বলি, যে অনেক সময় আপনি কি করবেন, একটা টিকিট আছে, ছোট্ট একটা টিকিট, গভর্নমেন্ট টিকিট, সেখানে ফিজিক্যাল অ্যাসল্ট নোট করবেন। নোট করে আপনি পেশেন্টের নাম ঠিকানা ওটা আপনার সহকর্মী লিখে দিবে বা আপনি লিখলেন। দেন আপনি কি ট্রিটমেন্ট দিলেন, আপনি একটা কাট ইঞ্জুরি আছে, আছে, আপনি আপনার কোনো দায় যাতে না হয়, মানে আপনি যাতে কোনো আপনার মানে আপনার প্রফেশনাল নেগলিজেন্সের কোনো যাতে ঘাটতি না দেখা যায়। যেমন আপনি একটা কাট ইঞ্জুরি আছে, একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি টিটেনাসের টিকাটা দেন নাই, বা ইঞ্জেকশন ভ্যাক্সিটেড, বা আপনি টিটেনাসের যে আপনি ওইটা ইঞ্জেকশনটা লিখেন নাই বা দেন নাই, এটা কিন্তু একটা সময় আপনাকে মানে আপনি কিন্তু কেউ ধরলে মেডিকেল
মারছে, পেটের মধ্যে লাথি দিয়েছে, হ্যান ত্যান, কিন্তু আসলে বেসিক্যালি দেখা গেছে যে ওরকম তেমন কিছু না। কিন্তু তারপরও আপনাকে প্রেগনেন্ট মহিলা আসলে সতর্ক থাকতে হবে, আপনাকে একটা আলট্রাসোনোগ্রাম, অবশ্যই আলট্রাসোনোগ্রাম অফ প্রেগনেন্সি প্রোফাইল আপনাকে দিতে হবে বাচ্চার কন্ডিশন কি জানার জন্য, এটা মিস করা যাবে না। এগুলো হলো আপনার একবারে মানে নিজে বাঁচার জন্য, মানে উপজেলা হেলথ কমপ্লেক্স হয়েছে নিজের সেফটি মেনটেন করে নিজে যাতে ঠিক থাকেন, আপনাকে যেন কেউ আটকাইতে না পারে। আপনি জানেন তো আপনাকে পদে পদে আটকানোর জন্য অনেকেই আছে, আপনার ভুল ধরার জন্য সবাই, পুরো মানে রোগী থেকে শুরু করে রোগীর লোক, সাংবাদিক, আপনার মানে বাকি সবাই আপনাকে মানে ভুল ধরার জন্য আপনার পিছনে লেগে এটা মাথায় নিয়েই আপনাকে কাজ করতে হবে। নেক্সট হলো যে মারামারির রোগীগুলা সাধারণত আমি যেটা করি যে বেশিরভাগ রোগী ভর্তি লাগে না, কাউন্সিলিং করতে হয়, এবং তারা অনেকেই ভর্তি হইতে চায় যে স্যার ভর্তি করলে মনে করে যে কম্পেনসেশন বেশি পাবে, অথবা আইনের ধারাটা অনেক চেঞ্জ হয়ে যাবে, 26 হয়ে যাবে, হ্যাঁ এরকম। ওরা 26 খুব ভালো বুঝে, হ্যাঁ 426, হ্যাঁ আসলে বেসিক্যালি বেশিরভাগই আপনার 22, 23, 24 ধারা 25 ধারা পর্যন্ত যায়, 26 বেশিরভাগই গ্রেভিয়াস হলে 426-এ যায়। আচ্ছা, এখন একটু আইন কানুন সম্পর্কে একটু ধারণা রাখতে হয় আসলে কোনটা কোন ধারায় যাবে, হ্যাঁ নোটটা কীভাবে লিখবেন, ইনজুরি নোটটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ইনজুরি নোট প্রিন্টেড করে নেবেন, বা অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে, সেখানে ইনজুরি নোটটা কীভাবে লিখতে হয় এটা একদম যারা নতুন আছেন তারা ওইটা একটু দেখে নেবেন যে আসলে আপনি কীভাবে ইনজুরি নোটটা লিখবেন। ইনজুরি নোট আপনি এই ফিজিক্যাল অ্যাসল্টে কিন্তু পরবর্তীতে আপনাকে যে ডাক্তার দেখে সাধারণত তাকে সার্টিফিকেট দিতে হয়, এবং আমরা এইভাবে লিখি লাস্টে শেষের দিকে কমেন্ট যে কী ধরনের উইপন ইউজ করা হয়েছিল, একটা অপশন ওখানে আমরা লিখি সিম্পল, তারপরে লিখি সিম্পল শার্প অথবা সিম্পল ব্ল্যান্ড। তার মানে আপনার ধারা আপনার 22, 23, 24-এর মধ্যে আছে, হ্যাঁ আপনাকে যদি আপনি একদমই শার্প উইপন লেখেন, হ্যাঁ এবং আপনি সিম্পল না লিখে যদি গ্রিভিয়াস লিখেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওই কোর্টে আপনাকে ডাকবে, মানে পরবর্তীতে ওরকম কিছু হইলে আপনি গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়লে তো আপনাকে দিতেই হবে। এই ক্ষেত্রে আমি একটু বলি, উপজেলা লেভেলে যেটা হয়, অনেক চেয়ারম্যান, অনেক প্রভাবশালী নেতা অনেকেই এসে আপনাকে চাপ প্রয়োগ করবে 2 সেন্টিমিটারে 5 সেন্টিমিটার বানাইতে, 10 সেন্টিমিটার বানাইতে, এমনকি আপনার ইউসিপিওকে দিয়ে হয়তো বা তাকে মানে ইনফ্লুয়েন্স করে আপনাকে ফোন করতে পারে, আরএমওকে দিয়ে বলাবে, বা যাকে দিয়ে বলা হতে পারে, যেই পার্সন হোক, ইভেন যদি উপজেলা চেয়ারম্যান হয় তাকেও আপনি মানে ফোন করে সুন্দর ভাষায় মানে জিনিসটা বুঝে বলতে হবে যে দেখেন আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে এই কাজটা আপনিও করতে পারতেন না, কোনো করার সুযোগ নাই, আমার চাকরি চলে যাবে, বা এইভাবে খুব জেন্টলি বলতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা চাকরি করি, সরকারি চাকরি করি, প্রজাতন্ত্রের কর্মচারী, যারা জনপ্রতিনিধি ওরা মনে করে, বা মানুষ পাবলিক জনপ্রতিনিধি তারা কিন্তু নিজেদের অনেক বেশি বড় মনে করে, তারা তো অনেক জনগণকে রিপ্রেজেন্ট করে। একজন ইউনিয়ন চেয়ারম্যান সে কিন্তু নিজের কাছে অনেক বড়, একটা ইউনিয়নে যত মানুষ আছে তাকে চেয়ারম্যান হিসেবে মনে করে। এখন আপনার কাছে হয়তো বা আপনি মনে করতে পারেন যে গভর্নমেন্ট প্রোটোকল অনুসারে, অর্ডার অফ প্রেসিডেন্স অনুসারে সে আপনার নিচে, কিন্তু মনে রাখবেন একজন ইউনিয়ন চেয়ারম্যান বেশিরভাগ ক্ষেত্রেই মারামারির ক্ষেত্রে ওরা সাথে আসে। অনেক সময় সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আপনাকে পরিচয় দিবে এসে, ওনাদের সাথে খুব টেকনিক্যালি বিহেভ করতে হবে। চেয়ারম্যান সাহেব বসেন, এই চেয়ারম্যান সাহেবকে বসতে দেন, এভাবে করে মানে এই যে একটু সুন্দর ভাষায় কথা বলেন, এতে কিন্তু সে ম্যানেজ হয়ে গেল। তার সাথে ভাব দেখানো যাবে না, মানে আমি অমুক, আমি এটা বলা যাবে না, এটা বললে আপনি বিপদে পড়বেন। 2 নম্বর হচ্ছে যে যদি আপনাকে কোনো অনৈতিক প্রস্তাব দেয়, সেটা তো আপনি ওই বুঝিয়ে কাউন্সিলিং করে মানে করবেন, অ্যাভয়েড করবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে হয়তোবা রোগী ভর্তি করার জন্য আপনি ভর্তি দিতে চাচ্ছেন না, ভর্তি করার জন্য অনেক আবদার আসবে, ভর্তি করেন। আপনার ভর্তি হইতে চাইলে একান্ত ভর্তি দিলে তো আপনার সমস্যা নাই। দ্বিতীয়ত হচ্ছে যে যে রোগীটা ভর্তি হইতে চাচ্ছে জোর করে, ওর যে কোনো বেনিফিট হবে তাও না, এটা বুঝাবেন রোগীদের। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ওরা প্রথমে ভর্তি হতে চায়, মনে করে ভর্তি হতে করলে কোনো বেশি বেনিফিট পাবে, কিন্তু ওই জিনিসটা যদি আপনি বুঝান যে দেখেন আপনি যদি এখানে 5-7 দিন ভর্তিও থাকেন, তাও আপনার এই কেসের ধারা কোনো চেঞ্জ হবে না, সুতরাং আপনি শুধু কেন কষ্ট করবেন হাসপাতালে ভর্তি হয়ে। এইভাবে আমি যখন বুঝাইতাম তখন দেখতাম যে না, বেশিরভাগই বুঝে। অনেকেই আছে ঘাটতারা টাইপের, ভর্তি হবে, এই ভর্তি দেন আমাকে, ভর্তি হবো, আপনার টিএসওর লয়ে কথা বলছি, হ্যান ত্যান, এগুলো বললে আপনি ঝামেলা না দিয়ে ভর্তি দিয়ে দেবেন, অসুবিধা নেই, নো প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখন তো বাস্তবতা দেখছেন, কোনো মৌখিক নির্দেশে কারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মৌখিক কোনো আদেশে আপনি কোনো কাজ হুট করে করবেন না, যদি আপনি ওইটা আপনার লিগাল ফ্রেমের মধ্যে যদি না থাকে। এখন তো অনেক ঘটনা হচ্ছে, দেখছেন যে মৌখিক আদেশ পরবর্তীতে তারা অস্বীকার করে। যাই হোক, এটা গেল ফিজিক্যাল অ্যাসল্ট নিয়ে। আর কোনো এক্সরে বা কোনো পরীক্ষা নিরীক্ষা দিলে যদি আপনি ওই ইনজুরি নোটের মধ্যে আপনি লিখে রাখবেন যে এক্সরে গিভেন, রেজাল্ট পেন্ডিং, হ্যাঁ পরবর্তীতে যখন রেজাল্ট আসবে আপনি ওখানে আবার রেজাল্টটা লিখে রাখবেন, কারণ সার্টিফিকেট দেওয়ার সময় আপনার ব্যাপারটা লাগবে। ওই ইনভেস্টিগেশন অলওয়েজ রিপোর্ট করাবেন, প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্সরে রিপোর্ট লাগবে, আলট্রাসোনোগ্রাম রিপোর্ট লাগবে, রিপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট।
আপনি ওই দেখে বলে দিলেন আমি আমি আরে এটা তো পোলালি ফিশর, এটা তো চেস্ট এক্স, এটা এটা আপনার আপনার কথার কোনো মানে কোনো ইয়া না, ভ্যালু নাই এখানে। প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট যেটা বলবে, রিপোর্ট দিবে, সেটার উপরে ডিপেন্ড করবে মানে মানে কোর্টে। সুতরাং কোনো ঝামেলা রিস্ক নেওয়া যাবে না। 2 নম্বরে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই পড়াশোনা করে গেছি, সবাই সব বিষয়ে জানি আসলে। আমি জাস্ট হাইলাইট করবো যে ফ্লুইড ম্যানেজমেন্ট, মানে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব ভালো মতো জানতে হবে। কোন রোগীর কোন ফ্লুইড দিবেন। অনেক সময় হয় কি, যেমন ডায়রিয়ার রোগীগুলা, অ্যাবডোমিনাল পেইনের পেশেন্ট, আমরা বেশিরভাগ পেশেন্টকেই ফ্লুইড দিই, স্যালাইন দিই। স্যালাইন দিতেই হয়, স্যালাইন দিলেই রোগী অর্ধেক ভালো হয়ে যায় আসলে। তাই না? অনেকে তাই বলে যে স্যালাইন দিল না, হাসপাতালে ভর্তি হয়। আর উপজেলা লেভেলে তো আরও বেশি, এটা অনেকে স্যালাইন নিতেই ভর্তি হয়। স্যালাইন দেওয়ার ব্যাপারে খুব সাবধান। সেটা হচ্ছে কোন রোগীকে, যেমন আমি অনেকেই ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অনেকেই আমি দেখেছি কয়েকটা ইয়াতে, বেশ করে একটা বিসিএস আছে আপনারা জানেন, ওখানে অনেক প্রাইভেট মেডিকেল কলেজে ছেলে পেলে অনেক ট্রেনিং না করে জয়েন করেছিল। তখন কিন্তু এই ঘটনা আমার সাথে কলিগ ছিল। আমি 34 বিসিএস, তো 33-এর পরে আমি কিছুটা মানে প্রত্যক্ষদর্শী। যেমন আপনি ডায়রিয়ার পেশেন্টকে আপনি 5% ডিএস স্যালাইন দিয়ে রাখলেন, এটা কি জাস্টিফাইড? এটা তো পেশেন্ট তো আরও ডিহাইড্রেশন করে ফেলেন পেশেন্টকে আরও ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে গেলো, পেশেন্টের হাইপোক্যালেমিয়া হয়ে গেলো, পেশেন্ট আরও খারাপ হয়ে গেলো। এটা করা গ্রস কিছু ভুল করা যাবে না। যেমন আপনি ডায়রিয়ার পেশেন্টকে ফ্লুইড চয়েস কী হবে আমরা সবাই জানি, কলরা স্যালাইন সাপ্লাই আছে, সবসময় থাকে সরকারি হাসপাতালে। না থাকলে আপনি না পাইলে নর্মাল স্যালাইন দেন, আপনি হার্ট সল দেন, নর্মাল স্যালাইন দেন আপনি। কিন্তু বাড়তি আপনি হয়তো বা নর্মাল স্যালাইন দিলে বা হার্ট সল দিলে আপনাকে বাড়তি পটাশিয়ামটা দিতে হবে, যেমন ডাবের পানি খাবে, কলা খাবে, বা আপনার সিরাপ কেটি ফর্মে দিতে পারেন। কিন্তু আপনাকে, কারণ কলডাসালাইনে পটাশিয়াম আছে এবং আপনার নমাজালাইনে পটাশিয়াম নাই, এটাই পার্থক্য মূলত, বেসিক। এখন দেখেন, আপনি যদি এই পেশেন্টকে গ্রস একটা মিস্টেক করেন, 5% ডিএ বা 5% আমাদের মানে একটু সতর্ক থাকতে হবে যে বাচ্চাদের ফ্লুইড ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। দেন একটা পেশেন্ট, আমি যদি আলোচনা করি, ডায়রিয়ার রোগী কমন, এটা নিয়ে একটু আলোচনা করি যে আপনি ফ্লুইড অ্যাসেসমেন্ট, ডায়রিয়া নিয়ে আসছে, তার কোনো কোমরবিডিটি, বিশেষ করে ডায়াবেটিস আছে কিনা, হার্ট ফেলিওর, সিকেডি পেশেন্ট কিনা, হিস্ট্রি নিয়ে বা কোনোভাবে যদি আপনি কোনো ডকুমেন্ট পান, সিকেডি হার্ট ফেলিওর পেশেন্টকে ফ্লুইড ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাকে খুব সাউন্ড কম। আচ্ছা আচ্ছা, ফ্লুইড ম্যানেজমেন্ট একটু বলি। সেটা হচ্ছে যে আপনি এস্টিমেটেড ফ্লুইড, যে একটা পেশেন্ট কতবার তার লুজ মোশন হয়েছে, প্রতিবার মনে রাখবেন 200 ml দিয়ে গুণ করবেন। লাইক আপনার যদি সে 5 বার যায়, 6 বার যায়, তাহলে মোটামুটি 1 লিটার ফ্লুইড হবে প্রতিবার। মানে একবার বাথরুমে গেলে সাধারণত 200 ml ফ্লুইড লস হয়, একটা এস্টিমেটেড অ্যাভারেজ লস। সুতরাং আপনি যদি 5-6 বার যদি সে বাথরুম করে, তাহলে মোটামুটি 1 লিটার ফ্লুইড তার এস্টাবলিশ লস হয়ে গেছে। দেন অনগোয়িং লস আপনি কারেকশন করবেন ওআরএস দিয়ে। আমরা তো অর্ডারে লিখি যে ওআরএস আফটার ইজ ডেফিকেশন। দেন আপনার ডেলি রিকোয়ারমেন্ট, আমাদের ডেলি রিকোয়ারমেন্ট ফ্লুইড আছে 2 থেকে 2.5 লিটার। সুতরাং আপনি যদি অ্যাভারেজ একটা হিসাব করেন যে এস্টাবলিশ লস, যেটা লস হয়ে গেছে সেটা কারেকশন করতে হবে আমাকে ইমার্জেন্সি, মানে আমাকে রানিং দিতে হবে। আমরা নর্মালি কী করি যে কলেরা
রানিং ফ্লুইডের ব্যাপারে আমি বলি, রানিং কতটুকু দিবেন। যদি পেশেন্টের হার্ট ফেলিওর থাকে, সিওপিডি পেশেন্ট হয়, যদি সিকেডি পেশেন্ট হয়, যে টোটাল যে এটা এস্টাবলিশ লস হয়েছে, ধরেন আপনি সাপোজ 10 বার বাথরুমে গেছে, 2 লিটার ফ্লুইড লস হয়েছে, তার মানে আপনি 2 লিটার রানিং না দিয়ে এই সকল পেশেন্টকে আপনি অর্ধেক মানে 1 লিটার রানিং দিবেন। কারণ এই সকল পেশেন্টকে যদি আপনি পুরোপুরি কারেকশন, র্যাপিডলি পুরোপুরি কারেকশন করতে যান এস্টাবলিশ লস, তাহলে তাদের পালমোনারি ইডিমা বা শ্বাসকষ্ট হওয়ার চান্স অনেক রয়েছে। সেটা এক্ষেত্রে সাবধান। আরেকটা জিনিস মনে রাখবেন, খুব সিম্পল, ঠিকই একটা ডায়রিয়ার পেশেন্ট আছে, তার দেখলেন যে আপনি অ্যানিমিয়া আছে, প্যারোর হয়ে গেছে একবারে, এবং পেশেন্টের গায়ে র্যাশ উঠছে, হ্যাঁ, পেশেন্টের ফিভার, টক্সিক, দিস ভেরি ডেঞ্জারাস কন্ডিশন। এটাকে আমরা বলি, আমরা যারা মেডিসিন লাইনে আছি তাদের ক্ষেত্রে এটা আমরা জানি, অনেকে আমরা হাস নামে একটা রোগ আছে, হিমোলাইটিক ইউরিক সিন্ড্রোম অথবা থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, এই সকল কন্ডিশনে কিন্তু ডায়রিয়া থাকে অনেক সময়, এবং পেশেন্টে অ্যানিমিয়া থাকে, সিভিয়ার অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে ব্লিডিং হয়। এটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন। সুতরাং দেখেন, ডায়রিয়ার এই রোগীটাকে কিন্তু আপনাকে রেফার করতে হবে। সুতরাং আপনি রোগী মনে করেন ডায়রিয়া মনে করে আপনি ভর্তি দিলেন, রোগী মরে গেল, ব্যাপারটা কেমন হলো না? আপনি তো মায়ের খাওয়ার মতো অবস্থা, ওটা হাসপাতাল অবস্থা, যে ডায়রিয়া রোগী মরে গেছে, এটা একদম পুরো ডিসক্রেডিট। পেশেন্ট কাম টু ডায়রিয়া অর অ্যাবডোমিনাল পেইন, যার ডায়াবেটিস আছে, তাকে কিন্তু আপনাকে স্পেশাল একটা মানে কষাস মানে মেজার নিতে হবে। যেমন আপনাকে এই ডায়রিয়ার পেশেন্টটার, তার ডায়াবেটিস আছে, তার কিন্তু ব্লাড সুগার আপ ডাউন করবে, মানে আপনাকে হাইপোগ্লাইসেমিয়ার চান্স আছে, সেটা আপনাকে ম্যানেজ কী করবেন আপনি? পেশেন্ট মেটফর্মিন পাইলে মেটফর্মিন বন্ধ করবেন। পেশেন্ট SGLT2 ইনহিবিটর, দ্যাট ইজ এম্পাগ্লিফ্লোজিন, আমরা জানেন নতুন ভেরি গুড ড্রাগ ডাপাগ্লিফ্লোজিন, এই ড্রাগ যদি অনেকেই পায় এখন উপজেলা লেভেলে, যদিও দামি ওষুধ কিন্তু অনেকেই পায়, এই ওষুধটা কিন্তু বন্ধ করতে হবে। কারণ কি, এই ড্রাগটা নিজেই ডিহাইড্রেশন করে। আবার যদি আপনার পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, এই সকল পেশেন্ট যদি আপনি ওই ওষুধগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে তার কিন্তু প্রবলেম হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার একটা চান্স আছে, আপনারা জানেন। সুতরাং ডায়রিয়া রোগী আসছে, ডায়াবেটিস আছে কিনা আমাকে জিজ্ঞেস করাটা খুব ইম্পর্টেন্ট। ডায়রিয়া থাকলে, ডায়াবেটিস থাকলে আমাকে ব্লাড সুগার মনিটরিং করতে হবে। দেন আমাকে পেশেন্টকে যদি এনপিও রাখতে হয়, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে, সাথে এনপিও রাখতে হয়, অবশ্যই আমাকে সেই এনপিও রাখার যে ডায়াবেটিস রোগীকে এনপিও রাখার যে নিয়ম আমরা জানি, যে হাফ নিউট্রালাইজেশন করতে হয়। যারা নতুন আসেন, যে আমরা পেশেন্টকে, ডায়াবেটিস পেশেন্ট যদি অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসে, লাইক অ্যাবডোমিনাল পেইন ডিউ টু কোলিসিস্টাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অথবা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, যাই হোক না কেন, আমরা তো জানি না তখনও, শুরুতেই আপনি যদি ডায়াবেটিস রোগীকে এনপিও করে রাখছেন, পেশেন্ট কিছু খাচ্ছে না, পেশেন্ট তো হাইপো হয়ে ঝামেলা হয়ে যাবে, তাই না? সুতরাং পেশেন্ট হয়তো বা ইনসুলিন পাচ্ছিল বা ওষুধ পাচ্ছিল, আপনি বন্ধ করছেন, কিন্তু আপনাকে হাফ নিউট্রালাইজেশন করতে হবে। হাফ নিউট্রালাইজেশন মানে কি, পেশেন্টকে আপনি 5% ডিএনএস দিলেন, সাথে 10 ইউনিট ইনসুলিন একটা পিট দিলেন 1 লিটারের মধ্যে। এটা কীভাবে? এটা হচ্ছে আমরা জানি, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলবো যে 5% ডিএনএস, সাপোজ তাহলে 100 ml আছে 5 গ্রাম কার্বোহাইড্রেট, 1000 ml আছে 50 গ্রাম কার্বোহাইড্রেট। 50 গ্রাম কার্বোহাইড্রেটকে নিউট্রালাইজ করতে 20 ইউনিট ইনসুলিন লাগে। আমরা জানি 1 ইউনিট ইনসুলিন 2.5 গ্রাম কার্বোহাইড্রেটকে নিউট্রালাইজ করে। সুতরাং আপনি তো হাফ নিউট্রালাইজেশন করবেন, তার মানে আপনি 20 ইউনিট না দিয়ে 10 ইউনিট দিবেন। তার মানে 1 লিটার ডিএনএস এর মধ্যে আপনি 10 ইউনিট টাইট কন্ট্রোল তো আপনি করতে পারবেন না, একটু বেশি রাখবেন, 7, 8, 9, 10 রাখবেন আরবিএস এর টার্গেট হবে আপনার 6 to 10। ওকে, নেক্সট আপনি আলট্রাসোনোগ্রাম করবেন, কিছু রিপোর্ট করবেন, সিবিসি করবেন, ওটা দেখে আপনার যে লাইনে আসবে সেই লাইনে চিকিৎসা করবেন অথবা রেফার করবেন। আচ্ছা, এটা গেল, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ইমার্জেন্সিতে কিছু জিনিস যদি ইউএসএফপিওকে বলে, আপনারা যারা ইমার্জেন্সি ডিউটি করবেন তারা যদি ম্যানেজ করতে পারেন, যেমন একটা ইসিজি মেশিন যদি থাকে, অনেক উপজেলায় আছে ম্যাক্সিমাম, কিন্তু একটা খুবই জরুরি আসলে, মানে একটা পেশেন্ট ব্রড ডেথ আসছে, তাকে ডেথ ডিক্লেয়ার করতে, একটা ইসিজি করে ডেথ ডিক্লেয়ার করলে রোগীরা পার্টিটা খুশি হয়। তা নাহলে কি এমন হয়েছে যে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে ডেথ ডিক্লেয়ার করা হয়েছে, ওরা মানে পাশের ক্লিনিকে যায় আবার ইসিজি করছে, এরকম হয়েছে আর কি। তো এখন মনে করেন ইসিজি করতে না পারাটা খুবই একটা মানে অড সিচুয়েশন আসলে। যাই হোক, ইমার্জেন্সিতে বসে আছেন, আপনাকে কিছু ইসিজি রিড করাটা, আপনাকে একদম বেসিক কিছু ইসিজি রিড করা আপনাকে জানতেই হবে। এটা ছাড়া আপনি ভাই একদম বিপদে পড়ে যাবেন। বিশেষ করে যদি এরকম টিপিক্যাল যদি পেশেন্ট হয় আপনার, যে পেশেন্টের ডায়াবেটিস আছে, গ্রামের রোগীর বেশিরভাগ রোগী ডায়াবেটিস মানেই ধরে নেবেন যে এটা আনকন্ট্রোল, তার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, প্রেশার আছে, বা যাই হোক এই দুইটা কন্ডিশন যদি থাকে, স্মোকার যদি থাকে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, পেশেন্টের বুকে ব্যথা আছে, বুকে ব্যথা নাই, শ্বাসকষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, অস্থিরতা, দুর্বল, যাই হোক না কেন, এমআই মাথায় রাখতেই হবে।
আপনাকে তখন পেশেন্টকে অবশ্যই আর্জেন্ট একটা ইসিজি আপনি লিখবেন, আর্জেন্ট ইসিজি করতে পাঠাবেন। ট্রপোনিন আই যদি করা যায়, অনেক উপজেলা এখন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে হয়, ট্রপোনিন আইটা পাঠাবেন। এবং আপনাকে ইসিজিতে যদি আপনি দেখেন যে কোনো রকমের চেঞ্জ আছে, আপনি পেশেন্টকে কিন্তু দেখে আপনি পাঠাই দিলেন, ব্যাপারটা এরকম না। আপনাকে কিছু ম্যানেজমেন্ট দিতে হবে, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট পার্টি যে থাকবে তাকে কিন্তু কন্ডিশনটা গ্রেভ, কন্ডিশনটা খারাপ, এটা আপনি বুঝতেছেন, আপনি বুঝলে তো হবে না, পেশেন্ট পার্টিকে বুঝাইতে হবে। তা না হলে সে যাবে না রেফার করে, তার একটু বুকে ব্যথা, এই জন্য কি সে ঢাকায় আসবে নাকি, বা আপনার ওই কোনো বরিশাল বা ফরিদপুর মেডিকেল কলেজে যাবে নাকি? এত ভোগান্তি, এত যাওয়া আসলেই তো ভোগান্তি, রোগী পেলে অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে আপনার সহজে যাবে না, তাকে কাউন্সিলিং করতে হবে যে দেখেন আপনার এরকম হার্টের সমস্যা, আপনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আপনি হাই রিস্ক ব্যক্তি, এবং আপনার ইসিজিতে এরকম সমস্যা আছে, হার্টের সমস্যা, এবং হার্টের সমস্যাকে, হার্টের রোগীকে যেখানে চিকিৎসা দিতে হয় সিসিউ, সেখানে চিকিৎসা করতে হবে। এই জিনিসগুলো আমরা সবাই জানি। তো আপনাকে লোডিং ডোজ দিতে হবে, এটা আমরা সবাই জানি, যে 4টা ইকোস্প্রিন খাওয়াইতে হবে। নিডোকার্ড স্প্রে অনেক সময় ইমার্জেন্সিতে সাপ্লাই থাকে, বা অনেক সময় ইমার্জেন্সি স্প্রে 2 চাপ দিতে হবে। ব্লাড প্রেশার চেক করতে হবে আগে, আপনি পেশেন্টকে ভালো ভালো দেখছেন কিনা, এটা রোগীর পার্টিরা কিন্তু খেয়াল করে, মানে আপনাকে অভিনয় করতে হবে। রোগীর লোকজন দেখবেন 5-7 জন আসছে, আপনাকে, আপনি কি করতেছেন, আপনাকে কিন্তু ওরা অবজার্ভ করতেছে। আপনি রোগী দেখতেছেন, রোগীর লোক আপনাকে দেখতেছে। হ্যাঁ, একটা মঞ্চ, আমি বলছি এটা একটা মঞ্চের মতো, যে আপনি পালসে হাত দিচ্ছেন, আপনি ব্লাড প্রেশার মাপছেন, আপনি বুকে স্টেতে বসাইছেন, এগুলো কিন্তু সব রোগীর লোক সব দেখতেছে। সুতরাং আপনি এটা দেখেন যে পেশেন্টের আসলে এমআই হলো, পেশেন্টের আমি এমআই মনে করতেছি এলভিএফ হলো কিনা, বা পেশেন্টের আপনার অ্যাক্টাল ফিব্রিলেশন আছে কিনা, পালসটা দেখলেন, এগুলো দেখে যদি হয়, একটু ক্লিনিক্যালি দেখলেন আপনি দেখে যে ওখানে পেশেন্ট রাখবেন তাও না। অনেকে মনে করে যে আরে দেখে আমি কী করবো, এখানে কি রাখবো না, ডাজন্ট ম্যাটার। আপনি তো বলতে পারবেন পেশেন্টকে যে আপনার পেশেন্টের এই সমস্যা হয়েছে। আপনি পেশেন্ট পার্টিকে যে আমি এই ওষুধগুলো দিচ্ছি, এটা হার্ট অ্যাটাকের ওষুধ, এটা খাওয়াবেন, এটা এটা খেলেই যে আপনি দ্রুত একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, গভর্নমেন্ট অ্যাম্বুলেন্সের নাম্বার দিবেন, ওখানে থাকবে, ইমার্জেন্সিতে একটা নাম্বারটা লিখে রাখবেন সবসময়। অ্যাম্বুলেন্স, গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স না পাইলে অনেক সময় প্রাইভেট অ্যাম্বুলেন্স থাকে, সেগুলো আপনার বলার দরকার নেই, আপনি বলবেন প্রাইভেটলি ম্যানেজ করেন, বা যারা স্টাফ বা যারা থাকে তাদেরকে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে ওই প্রাইভেট অ্যাম্বুলেন্সের নাম্বার জোগাড় করতে বলবেন। আপনি কখনো প্রাইভেট অ্যাম্বুলেন্সের নাম্বার দিবেন না, কারণ কার মনে কী আছে, আপনি তো কোনো বেনিফিশিয়ারি না, সেটা আপনি কেন দিবেন? সেটা আপনি গভর্নমেন্ট অ্যাম্বুলেন্সের নাম্বার দেবেন অলওয়েজ। যদি বলে যে ওই অ্যাম্বুলেন্স নাই, পাচ্ছে না, আপনি বলবেন যে তাহলে আপনি প্রাইভেট অ্যাম্বুলেন্স ম্যানেজ করেন, রুগীকে নিয়ে যেতে হবে। আচ্ছা ফাইন। অনেক সময় হয়, যেটা হয় যে আপনাকে ইমার্জেন্সিতে কিছু কন্ডিশন, গ্রেভ কিছু কন্ডিশন আসে, যেমন অনেক সময় পেশেন্ট হার্ট ফেলারের পেশেন্ট আসে, অ্যাকুট এক্সারবেশন সিওপিডি অ্যাজমা রোগী আছে, এইগুলোকে একটু ডিফারেন্সিয়েট করাটা এখন টাফ, এখন সিচুয়েশনে, কোভিড-19 সিচুয়েশনের জন্য এখনকার কন্ডিশন আমি বলতেছি না, কিন্তু এই রোগীগুলোকে আপনি কি ইমিডিয়েট, মানে ইমার্জেন্সি সিচুয়েশন, যেমন হাইপারটেনসিভ ইমার্জেন্সি, সুতরাং আপনি যদি ব্লাড প্রেশার, একটা পেশেন্ট হেডেক আছে, ভমিটিং আছে, চোখে ঝাপসা দেখতেছে, হ্যাঁ, সুতরাং আপনি ব্লাড প্রেশারটা মাপলেন, হাইপারটেনসি অনেক বেশি ব্লাড প্রেশার, 180 সিস্টোলিক ব্লাড প্রেশারের বেশি এবং 120 বেশি, সুতরাং এটা কিন্তু আপনাকে নেক্সট আপনি দেখবেন টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা। হ্যাঁ, টার্গেট অর্গান ড্যামেজ বলতে আপনি দেখেন যে পেশেন্টের এলভিএফ আছে কিনা, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, সেই জন্য আপনি পেশেন্টের পালসটা দেখলেন, ট্যাকিকার্ডিয়া কিনা, লাংসে ক্রেভস আছে কিনা দেখলেন, আপনি গ্যালোপ রিদম যদি বুঝেন, যদি ইন্টার্নি করা অবস্থায় যদি দেখে থাকেন, সেটা বুঝলে ভালো। অথবা আপনার পেশেন্টের কেন দরকার, কারণ আপনাকে ইমার্জেন্সি সিচুয়েশনগুলো, এনি পেশেন্ট দেখবেন যে কোনো ইমার্জেন্সি কন্ডিশন আছে কিনা, আপনি যদি ইমার্জেন্সি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার বিপদ থেকে বাঁচলেন। আপনি পেশেন্টকে যদি নাও বাঁচাতে পারেন, আপনি যদি বলতে পারেন যে এটা খারাপ পেশেন্ট, এই রোগীটা খারাপ, আপনাকে নিয়ে যেতে হবে, কী কারণে নিয়ে যেতে হবে, কারণ আপনি ইমার্জেন্সি যদি না ধরতে পারেন, যদি রোগীকে চোখ বন্ধ করে ভর্তি দিয়ে দেন, রোগী যদি ওয়ার্ডে মারা যায়, তাহলে কিন্তু আপনার একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি যদি রোগ ধরে, পেশেন্ট যদি ইমার্জেন্সি কন্ডিশন হয়, জোর করে যদি ভর্তিও হইতে চায়, যে রাত 3টা বাজে আমি যাবো না স্যার, আমি সকালে যাবো, হ্যান তেন অনেক রিকোয়েস্ট করে, হ্যাঁ, তখন কিন্তু আপনি কিন্তু রিস্ক বন্ড নিয়ে, আপনি কিন্তু একটা রিস্ক বন্ড নেবেন। ইমার্জেন্সি যে ভর্তির যে খাতাটা, সেখানে কিন্তু লিখবেন যে আমি আমার রোগীর অবস্থা খারাপ জেনে ভর্তি করতেছি, এটা নিয়ে সিগনেচার নেবেন, মোবাইল নাম্বার নেবেন। তাকে কিন্তু আপনি কিন্তু ওরিয়েন্টেড করলেন পেশেন্ট পার্টিকে। আমি কি বলছি যে পেশেন্ট পার্টিকে ম্যানেজ করতে হবে। পেশেন্ট পার্টি জানলো যে সে একটা সাইন করছে, সে রিস্ক বন্ড দিচ্ছে, তখন কিন্তু ঝামেলা করবে না, বুঝতে পারছেন? কারণ পাবলিক অনেক শেয়ানা, অনেক শয়তান, মানে ওরা হচ্ছে যে যদি কোনো জায়গায় ধরা হয়, সেই জায়গায় উচ্চ বাক্য করে না, যদি মনে করে যে আরে আমার কী হবে উল্টাপাল্টা বললে বা এর সাথে, তখন কিন্তু আপনার সাথে রাবিয়াপ করে। যখনই দেখবে যে সে একটা সাইন করছে কেউ, হ্যাঁ, সিস্টার সাইন নিচ্ছে অথবা স্যাকমো সাইন নিচ্ছে, তখনই কিন্তু সে বিপদ, মোবাইল নাম্বার নিচ্ছে, আরে এই তো বিপদে পড়ে যাবো, ঝামেলা করা যাবে না। একটু হলেও অন্তত যারা ঝামেলা করবে আসলে তারা করার মতোই, মানে দেশের যে পরিস্থিতি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে
যে আমি হাইপারটেনসিভ ইমার্জেন্সি কথা বলছিলাম, যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি আপনারা জানেন, ইমার্জেন্সি আর হচ্ছে আর্জেন্সি। যদি একটা পেশেন্টের ব্লাড প্রেশার বেশি, কোনো টার্গেট অর্গান ইনভলভমেন্ট নাই, যদি মনে হয় এরকম পেশেন্টের অ্যাকুট রেনাল ফেইলর নাই, পেশেন্টের হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি নাই, মানে পেশেন্টের হেডেক ভমিটিং নাই, পেশেন্টের জাস্ট ব্লাড প্রেশারটা 180/120, তখন হাইপারটেনসিভ আর্জেন্সি। এই রোগীগুলো আপনাকে শুধু শুধু মেডিকেল কলেজে পাঠানোর দরকার নাই, আপনি ভর্তি করে আপনি একটা ট্যাবলেট, ভালো কম্বিনেশন ড্রাগ লাইক বাইজোরায়ন অথবা ফিক্সোকার্ড, এই জাতীয় 2টা ওষুধ দিয়ে, আপনি একটা সেরিল দিয়ে আপনি পেশেন্টকে কিন্তু একটা ল্যাসিক্স দিতে পারেন, ইঞ্জেকশন। ল্যাসিক্স অবশ্য অত বেশি ব্লাড প্রেশার কমায় না, আপনি রোগীকে ভর্তি রাখতে পারেন। বাট ইফ ইট ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি, লাইক আপনার পেশেন্টের সিভিয়ার হেডেক আছে, আপনার প্লান্টার এক্সটেনশন আছে, স্ট্রোক আছে, আপনি তো পাঠাই দিবেন। লাইক আপনার পেশেন্ট অ্যাকুট এলভিএফ আছে, পেশেন্ট অ্যাকুট রেনাল ফেলিওর, প্রস্রাব হচ্ছে না পেশেন্টের, এই সকল কন্ডিশন হলে আপনাকে পেশেন্টকে কিন্তু ইমার্জেন্সি বেসিসে রেফার করতে হবে। সুতরাং দেখেন, একটা পেশেন্ট ব্লাড প্রেশার বেশি দেখেই যে আপনি রেফার করবেন, সব রোগীকে রেফার করলে কীভাবে হবে, তাই না? উপজেলা হেলথ কমপ্লেক্সে ট্রিটমেন্ট দিতে হবে, যেহেতু আপনি যথেষ্ট কোয়ালিফাইড। এটা গেল। 2 নম্বর হচ্ছে যে আপনি পেশেন্টের ডায়াবেটিসের রোগী, অনেক ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন নিয়ে আসে অনেক সময়, যেমন ডিকে অথবা হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলাইজ স্টেট। আপনি তো উপজেলা ম্যানেজ করবেন না, কিন্তু আপনাকে তো নির্ণয় করতে হবে। একটা পেশেন্ট আসলো, আপনি ব্লাড সুগার অনেক মাথা ঘুরাচ্ছে, বমি করতেছে, অস্থির, সে আপনি হয়তো বা ব্লাড সুগার মেপে আপনি দেখলেন যে একটা গ্লুকোমিটার যদি থাকে, ইমার্জেন্সিতে থাকাটা খুবই যৌক্তিক। আমি আমার সময় স্যারকে বলে ইউসিপিকে ম্যানেজ করেছিলাম। অনেক সময় ওই আশেপাশের ক্লিনিকে থাকে, কিন্তু ওইটা আসলে খুব অড দেখায়। যদি উপজেলায় ইমার্জেন্সিতে ম্যানেজ করতে পারেন ভালো হয়। ব্লাড সুগার দেখলেন 30 বা হাই, সেক্ষেত্রে আপনি পেশেন্টকে কী কারণে তার ডিকের হইলো, হয় ইনফেকশন অথবা এমআই, কমন যেটা প্রিসিপিটিং ফ্যাক্টর, যেটাই হোক না কেন, এই রোগীরা কিন্তু ডেঞ্জার আছে, একটা ইমার্জেন্সি কন্ডিশন। তখন এই পেশেন্টগুলোকে আপনি রেফার করবেন, ঠিক আছে। আপনি অ্যাটলিস্ট একটা, আপনি ডিকের ম্যানেজমেন্ট সবই জানেন এমবিবিএস লাইফে যারা পড়ে, যে আমাকে পেশেন্ট অনেক ডিহাইড্রেটেড থাকে, স্যালাইনটা দিতে হয়। স্যালাইন হচ্ছে, নর্মাল স্যালাইন ইজ দ্য মেইন ট্রিটমেন্ট অফ ডিকে। মানে আপনি মনে রাখবেন, 1 লিটার নিয়ম হচ্ছে কি, আমরা জানি 1 ঘন্টা 1 লিটার, তারপরে 1 ঘন্টা 1 লিটার, 3 ঘন্টা 3 লিটার ফ্লুইড দিতে পারে, টোটাল 6 লিটার ফ্লুইড লাগে 24 ঘন্টায়। সেটা আপনি কিন্তু একটা স্যালাইন পেশেন্টকে দিয়ে, একটা অ্যান্টিবায়োটিক সেপ্ট্রাইজোন দিয়ে পেশেন্টকে একটা ইসিজি করতে পারেন আর্জেন্ট, যে এমআইয়ের কারণে তার ডিকে হলো কিনা। যদি পেশেন্টকে আপনি ইউরিন কিটোন বডি এগুলো তো উপজেলা লেভেলে করতে পারবেন না, পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করে যে আপনি তখন একটা ডায়াবেটিক হাসপাতালে, আপনি মেডিকেল কলেজ হাসপাতালে বা বারডেমের মতো জায়গায় আপনি রেফার করতে পারেন। এখন দেখেন, এই পেশেন্টকে কিন্তু আপনি যেটা ডিকের ম্যানেজমেন্ট কিন্তু আপনারা জানেন, সবই আমরা জানি, কিন্তু আমাদের উপজেলা লেভেলে লিমিটেশনের কারণে কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। কারণ এই পেশেন্টকে মনিটরিং দরকার হবে, আপনি ফ্লুইড দিবেন, ফ্লুইড মনিটরিং লাগবে। ইনসুলিন দেওয়ার আগে আপনাকে পটাশিয়াম দেখতে বলে, কারণ ইনসুলিন পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাই দেয়, হাইপোক্যালেমিয়া করে, তাই না? ইনসুলিন, যে সকল জিনিস ইনসুলিন পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায়, তার মধ্যে ইনসুলিন একটা, গ্লুকোজ একটা, তাই না? সুতরাং আপনাকে ইনসুলিন দেওয়ার আগে আসলে আইডিয়ালি দেখার পটাশিয়াম দেখার নিয়ম, পটাশিয়াম লেভেলটা কত। কারণ আপনি পটাশিয়াম লেভেল যদি 3.5-এর কম হয়, তাহলে আপনি 2 অ্যাম্পুল কেটি দিবেন, 1 অ্যাম্পুল কেটিতে থাকে 20 মিলিমোল, আমরা জানি নর্মাল স্যালাইন দিতে হয়। সুতরাং আপনাকে এগুলো আমরা জানি। দেন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেপ্ট্রাইজোন দিতে হবে। দেন আপনাকে অনেক সময় ডিকের পেশেন্টকে ক্যাথেটার করা লাগে। দেন আন্ডারলাইং অনেক ইনফেকশন স্ক্রিনিং করতে হয়, চেস্ট এক্সরে, সিবিসি, সিআরপি, অনেক পরীক্ষা লাগে। কিন্তু মেইন হচ্ছে আপনার বায়োকেমিক্যাল মনিটরিং, পেশেন্টকে অনেক মনিটরিং দরকার হয়। আমরা আইভি ইনসুলিন দিতে হয়, অনেক সময় ইনসুলিন ড্রিপ দিতে হয়, যেটা একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পসিবল না, আপনি বাধ্য হয়ে রেফার করবেন। দেন আরেকটা সিরিয়াস কন্ডিশন আমি আলোচনা করবো, স্ট্রোক। স্ট্রোকের রোগী খুব পাবেন আপনি স্ট্রোকটা আইডেন্টিফাই করতে হবে, প্লান্টার এক্সটেনশন কিনা, ইকুইভোকাল কিনা, পেশেন্টের মুখ বাঁকায় গেছে কিনা। সবাই জানি আমরা স্ট্রোক কীভাবে ডায়াগনোজ করি। সাসপেশন হইলে আপনি কিছু না করেই আপনি রোগীটা রেফার করে দিতে পারেন, যদি রোগীর অবস্থা খুব খারাপ হয়, যে দ্রুত নিয়ে যান, সময় লস করেন না। কিন্তু আপনি যদি একটা স্টেবল পেশেন্ট স্ট্রোক করছে, আপনার কাছে আসছে, ইস্কেমিক স্ট্রোক মনে হচ্ছে, যদি ফ্যাসিলিটি থাকে বা ওইরকম ম্যানেজমেন্ট পেশেন্ট পার্টি যদি মনে করেন আস্তে ধীরে আপনি নেন, একটা নমাসলাইন দেন, একটা ওরাডেক্সন দেন, অ্যাট্রোভাস্টাটিন দিতে পারেন। ইকোস্প্রিন না দিলেন, ইকোস্প্রিনটা না দেওয়াই ভালো, কারণ আপনি ইস্কেমিক স্ট্রোক নাকি হেমোরোজিক স্ট্রোক আপনি জানেন না। সুতরাং আপনি ইকোস্প্রিনটা অ্যাভয়েড করে আপনি একটা পেশেন্টকে, যদি মেইন কথা হয়েছে আপনি পেশেন্টকে বলবেন, যে রোগীর পার্টিকে বলবেন যে কিছু যেন না খায়, সে যদি পানি না গিলতে পারে বা ঢোক না গিলতে পারে, বা কনসাসনেস যদি না ঠিক থাকে স্ট্রোকের পেশেন্ট, সে যেন কোনো কিছু তার মুখে তারা যেন না দেয়। সুতরাং এটা তাকে আপনাকে ইনশিওর করবে যে রাস্তাঘাটে আপনাকে পানি বা কোনো কিছু যাতে আপনার তার মুখে যেন না দেয়। 2 নম্বর হচ্ছে যে পেশেন্টকে একটা নমাসলাইন, ওরাডেক্সন, একটা ওমিপ্রাজোল ইঞ্জেকশন, আপনি অ্যাট্রোভাস্টাটিন যদি খেতে পারে মুখে দিয়ে আপনি মনে করেন মেডিকেল কলেজে রেফার করবেন। যে আপনাকে সিটি স্ক্যান করতে হবে,
এমআরআই করতে হবে, অথবা যদি একদম স্টেবল পেশেন্ট হয়, সব পেশেন্টকে তো আসলে দরকার নাই ইসকেমিক স্ট্রোক, একটা পেশেন্ট এক হাত জাস্ট দুর্বল, মানে আমরা বলি বাংলা ভাষায় বলে মিনি স্ট্রোক, ওই সকল পেশেন্টকে তো অনেক সময় ওই উপজেলা লেভেলের কোনো নিউরোলজিস্ট বা যদি জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট হাসপাতালে যদি সিটি স্ক্যান করা যায় বা এমআরআই, অনেক সময় এমআরআই যদিও নাই, সিটি স্ক্যান করা যায়, তাহলে তো আর রেফার করা ওরকম দরকার নেই। নিউরোলজিস্টের কাছে আপনি রেফার করতে পারেন ডাইরেক্ট, যে একজন নিউরোলজিস্টকে দেখাই নিন, পেশেন্ট হয়তো বা ওখানে কোনো নিউরোলজিস্টকে দেখাই নিবে। আচ্ছা, যাই হোক, দেন আমি এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে একটা পয়জনিং কেস নিয়ে আলোচনা করবো। উপজেলায় যেটা কমনলি আপনার পাবেন, পয়জনিং, সিডেটিভ পয়জনিং। ফ্র্যাঙ্কলি বলি ভাই, সিডেটিভ পয়জনিং হচ্ছে যে 5টা 7টা 2টা 3টা 4টা সিডেটিভ ট্যাবলেট বেনজোডাইজেপিন গ্রুপের ওষুধ খাইলে কোনো সমস্যা হয় না আসলে, বেসিক্যালি ঘুমায়। আপনি একটু আসলে আপনি পেশেন্টকে অবজার্ভ করার জন্য ভর্তি করবেন, অবশ্যই ভর্তি করতে হবে। এনি পয়জনিং কেস শুড বি অ্যাডমিটেড। এনি আনন্যাচারাল, এনি সাসপিশাস ডেথ আপনাকে পুলিশে জানাইতে হবে। কিছু বেসিক জিনিস আছে ওই যে উপজেলা পর্যায়ে, যে কোনো পয়জনিং পেশেন্ট, সাপে কামড় দিয়েছে ভর্তি, ধরা সাপে কামড়াইছে ভর্তি, জাইদ সাপে কামড়াইছে ভর্তি, অবজারভেশন 24 ঘন্টা। পয়জনিং, এই 2টা ট্যাবলেট খাইছে ভর্তি, যে ভাই ভর্তি থাকেন, ভর্তি থাকুক না থাকুক সেটা তার ব্যাপার। 10টা খাইছে ভর্তি, অ্যামিটিপটাইলিন ঘুমের ওষুধ, এটা খাইছে ভর্তি, অবশ্যই ভর্তি করতে হবে। এটা এনি পয়জনিং কেস অ্যাডমিট করতে হবে, তাকে বলতে হবে অ্যাডমিট করার জন্য। সে যদি রিফিউজ করে, আপনি টিকেটে লিখে দিবেন যে পেশেন্ট অ্যাডভাইস ফর অ্যাডমিটেড বাট পেশেন্ট পার্টি রিফিউজড। আপনি সেফ। বাসায় যদি কোনো বিপদ হয়, তখন তো ওরা অস্বীকার করে ফেলবে যে না, আমাদেরকে ওই ভর্তি তো দিলেন না, রোগী মেরা গেল। আপনি বলবেন পেশেন্ট ওয়াজ অ্যাডভাইস টু অ্যাডমিটেড বাট রিফিউজড। সিডেটিভ পয়জনিং, এটা বললাম যে সিডেটিভ পয়জনিংয়ের যে ম্যানেজমেন্ট, যে কিছুই না, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন, ফ্লুইড দেওয়া, দেন এটার যে অ্যান্টিডট সেটা তো আপনি উপজেলা লেভেলে পাবেন না, সেটা তো ওখানে দেওয়ার প্রশ্নই আসে না। ফ্লুমাজেনিল জেনে রাখার জন্য যারা এমবিবিএস আছেন, এমবিবিএস। দেন আপনি অ্যামিটিপ্টাইলিন পয়জন, দিস ভেরি ইম্পর্টেন্ট, দিস ভেরি কমন। অ্যামিট নামে অনেকেই, বিশেষ করে মহিলারা বিভিন্ন কারণে খায়, আমাদের একদম মুরগির মতো অ্যামিটিপ্টাইলিনটা দেওয়া হয়। অ্যামিটিপ্টাইলিন খেতে আমি বলবো যে 250 মিলিগ্রাম অর্থাৎ 25 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় বাজারে, ট্যাবলেট সেইটার যদি 10টা খায়, অথবা 10 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, সেটা যদি 25টা খায়, তাহলে সেটা হচ্ছে লিথাল ডোজ বা টক্সিক ডোজ। এর নিচে কিন্তু হইলে সাধারণত অত বেশি সমস্যা হয় না। তবে অ্যামিটিপ্টাইলিনের ক্ষেত্রে একটা সতর্ক অবলম্বন করতে হবে, যে এই পেশেন্টটা কিন্তু, এই রোগীটা কিন্তু অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট হতে পারে। যেমন পেশেন্টের অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট মানে কি, পেশেন্টের সিম্প্যাথেটিক অ্যাকশন বেড়ে যাবে, পেশেন্টের ট্যাকিকার্ডি হবে, পিপিল ডাইলেটেড থাকবে, পেশেন্টের অনেক সময় আপনি ইসিজি করলে কিউটি ইন্টারভাল প্রলং পাইতে পারেন, অনেক সময় খুব বেশি পয়জনিং হলে ভিটিও হতে পারে, খুব ডেঞ্জারাস। সুতরাং এই পেশেন্টকে একটা ইলেকট্রোলাইট এবং ইসিজি করতে পারেন আপনি, খুবই ইম্পর্ট্যান্ট। এবং পেশেন্টকে কিন্তু আপনি বেশি পয়জনিং হলে আপনি মেডিকেল কলেজে রেফার করতে পারেন, কিন্তু 2-4টা ট্যাবলেট খাইলে ভাই রেফার করার কোনো দরকার নাই, সব রোগী রেফার করার দরকার নাই। দেন আসেন স্নেক বাইট। স্নেক বাইট সম্পর্কে বলি, ধরা সাপে কামড়াইছে, ধরে নিয়ে আসছে, ওকে ফাইন, আপনি ভর্তি করবেন, অবজার্ভ করবেন যে ভাই ধরা সাপে কামড়াইছে, আমি মানলাম, ঠিক আছে, তারপর আপনি ভর্তি থাকেন। কি ম্যানেজমেন্ট দিবেন পেশেন্টকে? তো আমরা জানি যে কাউন্সিলিং করতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে, পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিবেন, টিটেনাসের ওষুধ দিতে হয় সাপে কামড় দিলে, ওটা জানেন সবাই, ওরাডেক্সন দিতে হয়, অ্যান্টিহিস্টামিন দিতে হয়, এগুলো হচ্ছে সব সাপোর্টিভ ম্যানেজমেন্ট। দেন আপনি পেশেন্টকে অবজার্ভ করবেন নিউরোলজিক্যাল ফিচার দেখার জন্য, পেশেন্টের চোখের পাতা পড়ে গেল কিনা, ডিপ 2টা দেখে কিনা, পেশেন্টের ড্রুলিং হচ্ছে কিনা, স্যালাইভা বের হচ্ছে কিনা, পেশেন্টের নেজাল ভয়েস কিনা, পেশেন্ট সেমি কনসাস হয়ে যাচ্ছে কিনা, এগুলো দেখবেন। এগুলো হলেই দেখা মাত্র আপনি পেশেন্টকে এগুলো মেডিকেল কলেজে, যেখানে অ্যান্টি স্নেক ভেনম দেওয়া যায়, বা সদর হাসপাতালে, সেখানে আপনি রিফার করবেন। কিন্তু আপনি ধরা সাপের পেশেন্ট কামড় দিল, অবিষাক্ত সাপে কামড় দিল, কোনো নিউরোলজিক্যাল সিমটম নাই, আপনি কিন্তু পেশেন্টকে ভর্তি করতে পারেন। পেশেন্ট পার্টিকে বুঝায় যে আপনার তো এরকম কোনো সমস্যা নাই, এখন আপনি ভর্তি থাকতে পারেন, মনে হচ্ছে যে আপনাকে অবিষাক্ত সাপে কামড়াইছে। বেশিরভাগই সাপই বিষাক্ত হয় না, 90%। আপনি কাউন্সিলিং করে দিলেন। আপনার একটা জিনিস মনে রাখবেন, কাউন্সিলিং বা পেশেন্ট পার্টিকে বোঝানো তার কী হয়েছে, কী সমস্যা হতে পারে, এগুলো কিন্তু একটা পার্ট অফ ম্যানেজমেন্ট। পেশেন্ট পার্টি কিন্তু খুশি হয়, কখনোই ঝামেলা করবে না কারোর সাথে এগুলো নিলে। আর আপনি যদি কিছুই না বললেন ট্রিটমেন্ট দিয়ে, আমি কিছুদিন আগে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট আসলো, একটা রোগী নিয়ে আসছে কিছুদিন আগেই, যদিও আমার পোস্টিং এখন উপজেলায় না, তারপরে আমার মিসেসের পোস্টিংয়ের কারণে আমার সময় যাইতে হয়। পেশেন্ট সিভিয়ার হেডেক, একটা ইয়াং লেডি, সিভিয়ার হেডেক, ভমিটিং, এবং তার মাইগ্রেন, টিপিক্যাল মাইগ্রেনের সিমটম, ইউনিলেটার হেডেক। আমি মাইগ্রেন ডায়াগনোসিস করে আমি ওকে মাইগ্রেনের চিকিৎসা দিয়ে দিয়েছি। এখন দেখেন, এখন মাইগ্রেনের রোগী আমি মনে হচ্ছে আর কি দেখবো, আমি ওই সময় ইমার্জেন্সিতে অথবা অন্য কাজে ছিলাম, তো আমি ওই সময় দেখলাম যে ওকে ট্রিটমেন্ট লিখে দিলাম। ওর হাজব্যান্ড কিন্তু লক্ষ্য করছে যে আমি ওর ব্লাড প্রেশার দেখি নাই, ওর কিছুই দেখি নাই, ওর মানে পালসটাও দেখি নাই, দেখি নাই। হাজব্যান্ড এডুকেটেড এবং শেষ মোটামুটি একটু মন খারাপ করলো এবং বললো যে আপনার রোগী দেখলেনি না, রোগী দেখেন আপনি কিন্তু এক পলক জাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড রোগীর কাছে গিয়ে যদি একটু দেখেন, পালসটা ধরে, তাহলে কিন্তু ওরা মোটামুটি ম্যানেজ হয়ে গেল।
সে কিন্তু আপনার সাথেও এরকম করতে পারে যে না আপনি তো এরকম দেখলেন না কিছু, অনেক সময় রাব বিহাবও করে যারা লোকাল যারা নেতা পেতা আছে। সুতরাং আপনাকে পেশেন্টের কাছে গিয়ে আপনাকে একটু হলেও সেটা আধা 30 সেকেন্ডের জন্য হলেও পেশেন্টকে দেখাটা জরুরি। আচ্ছা, আরেকটা হচ্ছে পেশেন্টকে অনেক সময় বাচ্চারা কেরোসিন পয়জনিংয়ে ম্যানেজমেন্ট আপনারা এটা পড়ে নেবেন যে কেরোসিন পয়জনিংয়ে নিউমোনাইটিস হয়, মেনলি এখানে সালবিটামল দিয়ে নেবুলাইজ করা দরকার হয় এবং কর্টিসন ইনজেকশন দিতে হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি পয়জনিং নিয়ে, ওরা গ্রামের মানুষ জানে যে যে কোনো বিষ খাইলে যে কোনো ওষুধপত্র যে যা কিছুই খাক ওয়াশ দেওয়া লাগে, কিন্তু আমরা জানি স্যাভলন খাইলে বা করোসিভ পয়জনিং বিশেষ করে হারপিক খাইলে আমরা জানি যে এখানে ওয়াশ কন্ট্রা ইন্ডিকেটেড। এমন হয়েছে যে আপনি স্যাভলন খাইছে বা কোনো করোসিভ খাইছে, আপনি ওয়াশ না দিয়ে আপনি মনে করেন ভিতরে পাঠাইছেন, আপনি তো ঠিকই করছেন, কিন্তু পেশেন্ট বাড়িয়ে কাউন্সিলিং করেন নাই। ওই রোগীর অ্যাটেন্ডেন্ট আইসা ওই দেখা গেছে যে ওই মেয়ের যে মেয়ে খাইছে ওর খালাতো ভাই বা মামাতো ভাই যার সাথে হয়তো বা কোনো অ্যাফেয়ার ছিল, ও আইসা রাত্রি 2টা বাজে আইসা এই ডাক্তার বই ওয়াশ দেয় নাই কেন, হ্যান ত্যান, ওয়াশ না দিলে রোগী বাঁচেনি, এই সেই চিল্লাপালা শুরু করছে। এখন দেখেন, আপনি যদি পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে যদি আপনি বুঝাই দিতেন যে আপনার দেখেন আপনি তো এমন একটা জিনিস খাইছেন যেখানে এমন একটা জিনিস খেয়েছেন যেটাতে আপনার আসলে ওয়াশ দেওয়া যায় না, ওয়াশ দেওয়া নিষেধ আমাদের মেডিকেলের ভাষায়, এখানে দিলে আপনার সমস্যা হতে পারে, আপনার খাদ্যনালী ছিঁড়ে যেতে পারে বা এরকম কিছু একটা বলেন, তাহলে কিন্তু ওই রোগী অথবা রোগীর লোক কিন্তু ওকে বলবে যে না ঠিক আছে ওয়াশ দিয়ে দিবে না, ডাক্তার বলছে। তা না হলে হবে কি, আপনি যদি কাউন্সিলিং না করে আপনি আপনার নলেজ জানেন, আপনি জানেন কিন্তু পেশেন্ট জানে না, পেশেন্ট পার্টি জানে না, এই নলেজের কোনো মূল্য নাই, ওখানে বিপদ আছে। সুতরাং আপনাকে বলতে হবে যে ভাই আপনি এটা খাইছে, এটা এই কারণে ওয়াশ দিলাম না, ঠিক আছে, ওয়াশ দেয় নাই। আচ্ছা, দেন আপনি হারপিক পয়জনিং ম্যানেজমেন্ট আপনি জানেন কি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিতে হবে, সব কেরোসিন বা একটু সম্পর্কেও যে নন পয়জনাসগুলো আপনারা রাখবেন। দেন একটা ম্যানেজমেন্ট অফ আনকনসাস পেশেন্ট। এনি পেশেন্ট, কোনো পেশেন্ট অজ্ঞান আসলেই আপনি প্রথমেই ডায়াবেটিস আছে কিনা জিজ্ঞেস করেন, একটা ব্লাড সুগার, ওই যে গ্লুকোমিটারটা বললাম, গ্লুকোমিটার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ব্লাড সুগার দেখে নিলেন যে হাইপোগ্লাইসেমিক কমা কিনা। হাইপোগ্লাইসেমিক কমা হলে আপনি যদি পেশেন্টকে আর্জেন্ট ম্যানেজ করতে পারেন, দ্যাট উইল বি আপনার ওখানে আপনার একদম নাম ছড়াই পড়বে যে আরে বাবা রোগী তো 10 মিনিটের মধ্যে রোগী পুরো অজ্ঞান রোগী চায় মানে উঠে দাঁড়াইছে। সুতরাং একটা ব্লাড সুগার গ্লুকোমিটার দেখাটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা রোগী জ্ঞান হারাই ফেলছে, আপনি পিপিল দেখেন যে পিপিলটা ডাইলেটেড কিনা, আনইকুয়াল কিনা, আইবলটা অ্যাবনর্মাল পজিশন আছে কিনা, ফেসটা আপনি স্ট্রোকের কোনো লক্ষণ আছে কিনা, প্লান্টার দেখলেন। অনেক সময় সাবআইকনল হেমোরেজ হয়ে রোগী অজ্ঞান হয়ে যায়, কোনো সাইনই পাওয়া যায় না, তেমন নেক রিজিডিটি তখনও ডেভেলপ করে না। অনেক সময় পেশেন্টে আপনি প্লান্টার দেখলেন এক্সটেন্সর কিনা, মেনিনজাইটিসের কোনো ফিচার আছে কিনা, জ্বর টর ছিল কিনা, বা আপনি নেক রিজিডিটি দেখলেন, কোনো রেজড আইসিবি ফিচার আছে কিনা, পালস দেখলেন, ব্রাডিকার্ডিয়া আছে কিনা, আপনি 6 নার্ভ পলসিভ ডিপ্লোপিয়া আছে কিনা, আপনি রোগীর কাছে গেলেন, পেশেন্ট দেখলেন যে অজ্ঞান কিন্তু হাইপার ভেন্টিলেশন, জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার মানে আপনাকে পেশেন্ট হয় মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু ডিকে অথবা রেনাল ফেইলর। আপনি দুইটা খুঁজবেন, ডায়াবেটিসের ব্লাড সুগার, ওই যে ব্লাড সুগার আবার আসলো, ব্লাড সুগার দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা পেশেন্ট এরকম হইলে দেন আপনি পেশেন্টে যদি দেখতে পারেন যে কোনো পয়জনিংয়ের কারণে হয়েছে কিনা, আপনি তো জানেন না, জানুন পয়জনিংয়ের কারণে রোগী অজ্ঞান হতে পারে, ওপিসি পয়জনিং হলেও অজ্ঞান হতে পারে, সেক্ষেত্রে আপনি রোগীদের শরীরে একদম ভিজা, স্যালিভেশন, ল্যাক্রিমেশন, পিপিল কনস্ট্রিক্টেড, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো দেখা। সুতরাং অজ্ঞান রোগীটা আনকনসাস রোগী আসলে এইভাবে আপনাকে এভালুয়েশন করতে হবে যে আপনার পেশেন্ট যদি দেন মেটাবলিক কোনো কারণ কিনা, পেশেন্ট আগে থেকেই দেখা গেছে যে সিকিডি ডায়াগনোসড অথবা সে ঢাকা থেকে ট্রিটমেন্ট করে আসছে, ইউরোমিক এনসেফালোপ্যাথি হয়েছে, পেশেন্টের সিকিডি ক্রিটিন দেখা গেলো 7-8, আগে ছিল 7-8, এখন রোগী আসছে অজ্ঞান, তার মানে পেশেন্টের ইউরোমিক এনসেফালোপ্যাথি বা খিচুনি হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে ওইভাবে পেশেন্টকে কাউন্সিলিং করে আপনাকে বলতে হবে যে ডায়ালিসিস লাগবে বাবা, এখানে চিকিৎসা হবে না, নাহলে কিন্তু আপনার রোগী মরে যাবে। দেন আপনার স্ট্যাটাস এপিলেপটিকাস, আরেকটা ইমার্জেন্সি কন্ডিশন, খিচুনি হচ্ছে, অ্যাক্টিভ খিচুনি, পেশেন্টের একবারে আপনার কাছে ইমার্জেন্সিতে আসছে, আপনি কি করবেন? আপনি কিছু না করেই কি রেফার করতে পারবেন? করলে জিনিসটা খারাপ দেখাবে যে কিছুই করলো না, আরে কি করে না করে এখানে কি করতে হাসপাতাল বানাইছে, চিল্লাপালা শুরু করবে। আপনি পেশেন্টকে ইঞ্জেকশন দিবেন, যে একটু অক্সিজেন লাগাবেন, প্রথমে মাস্ক লাগানোর চেষ্টা করবেন রোগীর পার্টিকে দিয়ে, যে ধরে রাখেন, ও সেরিল ইঞ্জেকশন দ্রুত এনে আপনি মনে করেন আইএম দিবেন। আইভি দেওয়াটা একটু রিস্কি, কিন্তু অ্যাক্টিভ কনভালশনে কিন্তু আসলে আইভি দিতে বলে এবং 2 আম্পুল দিতে বলে আইভি। আপনি মনে রাখবেন যে 2 আম্পুল যদি আপনি সেডিল দেন অ্যাক্টিভ কনভালশন অবস্থায় কোনো সমস্যা হবে না, কারণ ওই সময় ব্রেন এত বেশি এক্সাইটেড থাকে যেটা অকল্পনীয়। আপনি 2 আম্পুল সেডিল দিয়ে বা পাররেক্টাল ডায়াজেপাম দিয়ে আপনি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করে যে এটার পরবর্তীতে যদি কন্ট্রোল না হয় এটা মেডিকেল কলেজে আপনি নিয়ে যান, 5 মিনিট 10 মিনিট ওয়েট করলেন, যদি কন্ট্রোল না হয় আপনি এটা মেডিকেল কলেজে তখন অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে আপনি রেফার করবেন। কারণ এর পরবর্তীতে যে চিকিৎসা ফসফেনাইটন দেওয়া লাগতে পারে বা আদার অ্যান্টিকনভালসেন্ট দেওয়া লাগতে পারে, আইসিইউতে লাগতে পারে, আলটিমেটলি মেডিটেশন করে, সেগুলো তো করে না, এগুলো কাউন্সিলিং করে আপনাকে মনে করেন পাঠাই দেবে একজনকে, যে কোনো দেখবেন যে পেশেন্ট পার্টির মধ্যে যে কোনো একজন হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে উনি এডুকেটেড, বুঝবে, বা কোনো স্টুডেন্ট থাকলে বা এরকম থাকলে তাকে বুঝায় কাউন্সিলিং করে পাঠাইলেন।
দেন আসেন, আচ্ছা আমি আর কিছু বিষয় নিয়ে কথা বলবো, আসলে বললে তো আসলে অনেক কিছু বলার আছে। দেন আমি আরেকটা জিনিস বলি যে এরকম হয়েছে একটা সময়ে যে অ্যাকুট রিটেনশন অফ ইউরিন একটা ইমার্জেন্সি কন্ডিশন। আপনি ক্যাথেটার চেষ্টা করবেন, স্যাকমোরাই পারে দেয়, ওরাই দেয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আপনি যদি ইমিডিয়েট রিলিভ করতে পারেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউটিআই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বিপিএস থাকে, এই রোগীগুলোকে অ্যাকুট একটা ক্যাথেটার দিয়ে যদি আপনি রেফার করতে পারেন, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর বোথ পেশেন্ট এবং আপনি। দেন আরেকটা বিষয় বলবো যে অনেক সময় পেশেন্টের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া মানেই যে পেশেন্টের ওরকম কোনো অবস্ট্রাকশন হয়েছে তা কিন্তু না। অনেক সময় এমআইয়ের পেশেন্টকে, বিশেষ করে ইনফিরিয়র এমআই, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। আমরা জানি অ্যাকুডেনাল ফেইলর হয়, ইনফিরিয়র এমআই হাইপোটেনশন, সেক্ষেত্রে অ্যাকুডেনাল ফেইলর মানে কার্ডিওরেনাল ফেইলর বলে। সেক্ষেত্রে এই জিনিসটা অলওয়েজ মাথা রাখবেন, কমন জিনিস কমনলি হ্যাপেন। হ্যাঁ, আমি এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম আমার মানে মাদারীপুরে আমি চেম্বার প্র্যাকটিস করি শুক্রবার, ওখানে আমার এক পরিচিত লোকই কিন্তু এরকম আসছিল যে সে খুব দুর্বল, ডায়াবেটিসের পেশেন্ট, আনকন্ট্রোল ডায়াবেটিস আমি জানি, হাইপার টেনশন, আমার পুরাতন রোগী, এখন আসছে প্রস্রাব হচ্ছে না। পরবর্তী ইসিজি করে দেখা গেল ইনফিরিয়র এমআই পোস্টিরিয়র ওয়াল এক্সটেনশন। হ্যাঁ, পোস্টিরিয়র এমআই, আমরা ইনফিরিয়র এমআই উইথ পোস্টিরিয়র ওয়াল এক্সটেনশন, এই ডায়াগনোসিসটা খুবই কমন এবং আপনাদের সবাইকে জানতে হবে এটা ম্যানেজমেন্ট কী। হ্যাঁ, ফ্লুইড দিতে হবে। আচ্ছা, 2 নম্বর রোগী ভর্তি দিলাম, মরে গেল, ব্যাপারটা কিন্তু আসলে এমআইতে মারা গেছে, অথবা পেশেন্টের অ্যাক্টাল ফিব্রিলেশন ছিল বা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ ছিল আন্ডারলাইন। কারণ কি, হাইপোক্সিয়া হয়েছে প্রো অ্যারিথমিক ফ্যাক্টর। হাইপোক্সিয়া যে সকল কন্ডিশনে হাইপোক্সিয়া হয়, ওই সকল কন্ডিশনে কিন্তু অ্যারিথমিয়া হওয়ার চান্স বেশি থাকে। এখন আপনি মনে করেন সিওপিডি পেশেন্টের ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে পেশেন্টকে ভর্তি করে লো ফ্লো অক্সিজেন দিতে হবে, পেশেন্টকে আমরা কর্টিসন ইঞ্জেকশন দিই, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিই, আমরা নেবুলাইজ করি সালবিটামল দিয়ে, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, নমাসলাইন। নেবুলাইজেশনটা হচ্ছে কি যে একটু প্রথম 1 ঘন্টায় 2 থেকে 3 বার করতে হয়, মানে 20 মিনিট ইন্টারভ্যাল করলে জিনিসটা ভালো হয়। অনেক সময় আমরা বুড়ি কর দিয়ে নেবুলাইজ করি, আমরা ইনহেলার দিই, বেক্সিট্রল এফ আমরা জানেন 25/250 অথবা টিকামেট নামে পাওয়া যায়, সিম। এই পেশেন্টগুলো উপজেলা লেভেলে রাখার, ভর্তি রাখার এবং ট্রিটমেন্ট দেওয়ার। খুব খারাপ হইলে, খুব পেশেন্ট কন্ডিশন খারাপ হলে আপনি রেফার করতে পারেন, কিন্তু এই পেশেন্টগুলো আসলে রেফার করার ব্যাপারে। দেন আপনি আসেন অ্যাজমার ক্ষেত্রে, আমি সেম বলবো অ্যাজমা ম্যানেজমেন্ট, কারণ আমরা এগুলো সব জানি, আমরা কম্পিটেন্ট এনাফ, তাই না?
আচ্ছা, দেন আমি পিডিয়াট্রিক একটা পেশেন্ট সম্পর্কে একটু বলি, যে ফেব্রাইল কনভালশন ভেরি কমন কেস। আপনি অনেক সময় পাবেন জ্বর, স্যার আমার রোগী কিছু উল্টাপাল্টা হিস্ট্রি নেবেন যে চোখ উল্টায় গেছে কিনা, দেখবেন পেশেন্ট বলবে যে হ্যাঁ, পেশেন্টের পার্টি মা বলবে। ফেব্রাইল কনভালশনের পেশেন্টের ম্যানেজমেন্ট আপনাকে জানতেই হবে। ম্যানেজমেন্ট অফ ফেব্রাইল কনভালশন, যে আপনি কীভাবে কতটুকু পার রেক্টাল ডায়াজেপাম দিবেন, পেশেন্টকে প্যারাসিটামল দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, পেশেন্টকে কাউন্সিলিং সাপোজিটরি দিবেন, জ্বর কমাবেন, কাউন্সিলিং করবেন। সেডিলের ডোজটা আপনাকে খুব ভালো মতো জানতে হবে উপজেলা লেভেলে, যে ইনজেকশন সেডিল 10 মিলিগ্রাম টুয়ামুল অ্যাম্পুল, সেক্ষেত্রে আপনি যদি ডোজ হচ্ছে 0.5, সিম্পল, যে মাথা ঘুরাচ্ছে আর এই জন্য রোগী রেফার করবে, কি কি করেন আপনারা, রোগীকে কিন্তু বুঝাইতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে প্রেগনেন্সি সম্পর্কে বলি। প্রেগনেন্সি, কারণ উপজেলা লেভেলে আপনি প্রচুর পরিমাণে মানে মহিলা পেশেন্ট পাবেন, মহিলা রোগীরাই বেশিরভাগ উপজেলা হেলথ কমপ্লেক্সে আসে। যেমন একটা হবে যে পেশেন্ট
প্রেগনেন্সি উইথ ইউটিআই, এই ম্যানেজমেন্ট আপনাকে জানতেই হবে। এই ম্যানেজমেন্ট যদি না করেন, আপনি একজন গ্র্যাজুয়েট চিকিৎসক হিসাবে আপনাকে এটা জানতে হবে যে একটা প্রেগনেন্ট মহিলার যদি ইউরিনে ইনফেকশন বা ইউটিআই লক্ষণ থাকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ইভেন যদি অ্যাসিমটোমেটিক হয় তাও ট্রিটমেন্ট করতে হবে টু প্রিভেন্ট পাইলোনেফ্রাইটিস। এটা আমরা জানি যে আমরা কী অ্যান্টিবায়োটিক দিবেন একটা প্রেগনেন্ট মহিলাকে, এটা জানাটা খুবই জরুরি। লাইক সেফুরক্সিম, হ্যাঁ, সেটা সেফোটিল নামে পাওয়া যায়, জিন্নাত নামে পাওয়া যায়। অনেক সময় যে সেফুরক্সিম সেই পেনিসিলিনও মোটামুটি পেনিসিলিনও প্রেগনেন্সিতে সেফ দিতে পারেন, হ্যাঁ। সেফিক্সিম ভেরি গুড চয়েস, বাট কী কী ড্রাগ প্রেগনেন্সিতে দেওয়া যাবে এটা আপনাকে জানতেই হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে পেশেন্টকে অনেক সময় লেবার পেনের পেশেন্ট আসবে, আপনাকে কাছে ভর্তি দিবেন, সিস্টার অথবা ডেলিভারি করাবে, কিন্তু আপনাকে অর্ডারটা তো লিখতে হবে, কী দিবেন। সিম্পল, পেশেন্টকে একটা হার্টসল দিতে পারেন, পেশেন্টকে বলতে পারেন যদি তার পানি ভেঙে যায় তাহলে সে হাঁটাচলা করবে না, একদম রেস্টে থাকবে। পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দেবেন, সেফ্রাডিন, অনেক সময় মেট্রোনিডাজল দিই আমরা। দেন পেশেন্টের ডেলিভারি হলে তখন আপনাকে ওই ওষুধ সাথে আপনাকে আয়রন সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো দিবেন। ব্যথার জন্য ব্যথার ওষুধ দিবেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যদি পেশেন্টের পিপিএইচ হয়, 500 ml যদি বেশি ব্লাড লস হয়, আমরা পিপিএইচ সিগনিফিক্যান্ট বলি, 1 লিটারের বেশি হলে তো সিভিয়ার। এই পেশেন্টগুলোকে পিপিএইচ কমানোর জন্য আপনি ইমিডিয়েট দিয়ে একটা ওষুধ আপনি দেখেন, আমরা কিন্তু মেডিসিনের ডাক্তার নাকি আপনি সার্জারি ডাক্তার না গাইনি ডাক্তার, এই ডাজ নট ম্যাটার। উপজেলায় কিন্তু সবই ম্যানেজ করতে হবে আপনাকে। তখন পিপিএস কমানোর জন্য আমরা যে সাইটোমিস ট্যাবলেট বা আইসোভেন্ট নামে পাওয়া যায়, যেটা মিসোপ্রোস্টল, এই ওষুধটা 3টা পারেক্টালি অনেক সময় দিতে বলি, পারভেজেনালি অনেক সময় দিতে বলি। অনেক সময় আমরা ইঞ্জেকশন ডুরাটোসিন পাওয়া যায় উপজেলা লেভেলে সাপ্লাই, কারণ গাইনোকোলজিস্ট সাথে প্র্যাকটিস করে। আপনি ওইগুলো কিন্তু দিয়ে আপনি পেশেন্টকে হার্টসল দিয়ে সাথে 2 আম্পুল আপনি লিন্ডা ডিএস অথবা আপনার ওই অক্সিটোসিন সেটা দিয়ে কিন্তু আপনি পিপিএস কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। যদি তারপরেও যদি কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আপনি মনে করেন গাইনোকোলজিস্টের কাছে রেফার করতে পারেন, অথবা আপনি সদর বা মেডিকেল কলেজে রেফার করতে পারেন। দেন আরেকটা কন্ডিশন বলবো, আচ্ছা, একলামশিয়ার পেশেন্ট তো আপনি রাখবেন না, ওটা তো আপনি ম্যানেজমেন্ট ডায়াজেপাম সাপোজিটরি দিয়ে, ওটা বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, আসলে আমি কিছু জিনিস অনেকক্ষণ আলোচনা করলাম। সব কিছু আলোচনা করা হয়তো বা পসিবল হবে না, কিন্তু তারপরেও বলি নিজের সেফটি মেনটেন করে যতদূর সম্ভব চিকিৎসা দিতে হবে। রেফার্ড কেসগুলো সাধারণত একটু ঝামেলার হয়, সেগুলোকে ভালো মতো কাউন্সিলিং করতে হবে। বেসিক কিছু ব্যাপার, আপনি যদি ইমার্জেন্সি কন্ডিশন যদি পেশেন্টকে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ আপনি ইমার্জেন্সি আইডেন্টিফাই না করতে পারলে তো আপনি পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করতে পারবেন না ভালো মতো, দেন রোগী উপজেলা হেলথ কমপ্লেক্সে মারা যাবে। দেন ম্যানেজমেন্ট, আরেকটা লাস্ট 2টা জিনিস বলে বিদায় নিব। ভিআইপি পেশেন্ট ম্যানেজমেন্ট, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেই হোক না কেন, তার ভাই, তার আত্মীয়, উপজেলা লেভেলে সবাই ভিআইপি। আসলে যারা লোকাল এরা তো আরও বড় ভিআইপি। আপনি কখনো মাথা গরম করবেন না। আপনার সাথে হয়তো বা একজন কেউ এমন হয়েছে, একটা সিচুয়েশন বলি, যে আপনার সাথে লোকাল ইউনিয়নের যে আপনার যে ছেলেটা ছাত্রলীগ রাজনীতি করে বা যাই
হাসপাতাল যদি লিগাল। ওকে, ঠিক আছে, সবার সফলতা কামনা করছি।